প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানা থেকে মাশফিক ভাই। মাশফিক ভাই কিন্তু এর আগেও চমৎকার চমৎকার অনেকগুলো ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো অনেকদিন পর মাশফিক ভাইয়ের কাছ থেকে একটি চমৎকার ঘটনা পেয়েছি, গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলেরই ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি উনি কালেক্ট করেছেন ওনার গ্রামের এক বড় ভাই, তার নাম হচ্ছে মিরান। আর ঘটনাটি ঘটেছে তার চাচা শ্বশুরের সাথে। আর ঘটনাটি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার শিবপুর নামক একটা স্থানের। যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে মুসলিম, তাকে মুসলিম চাচা বলে ডাকেন আর কি। তো ঘটনাটি 1990 সালের দিকের ঘটনা। মুসলিম চাচা তখন নতুন বিয়ে করেছেন। বিয়ের কয়েকদিন পর তার ওয়াইফ বাপের বাড়ি গেছে। তো একদিন মুসলিম চাচা চিন্তা করে সে শ্বশুর বাড়ি গিয়ে তার বউকে নিয়ে আসবে। তো যেই কথা সেই কাজ। মুসলিম চাচা তার বাড়ির কাছে নিকটস্থ বাজার থেকে বিকেলবেলা গিয়ে 4টা ইলিশ মাছ এবং 4 কেজি মিষ্টি কেনেন। বাজার করতে করতে তার সন্ধ্যা হয়ে যায়। বাজার থেকে তার শ্বশুর বাড়ি 4 থেকে 5 কিলোমিটার দূরে। সে তখন চিন্তা করে মেইন রোড দিয়ে গেলে তার তো অনেক সময় লাগবে, তাই সে গ্রামের বিলের মধ্য দিয়ে যাবে এবং এই বিলের মধ্য দিয়ে গেলে তার সময় অনেক অনেক কমই লাগবে। তিনি ইলিশ মাছ এবং মিষ্টি নিয়ে বিলের পথ ধরে হাঁটা শুরু করেন। তিনি এই কারণে বিলের পথ ধরে হাঁটা শুরু করেছিলেন, কারণ হচ্ছে যে তখন তো সন্ধ্যা হয়েছে, কেবল মাগরিবের নামাজ হয়ে গেছে, সুতরাং ওই দিক দিয়ে তো যাওয়াই যায়, খুব তো রাত হয়নি, তাই না? আর মাছ এবং মিষ্টি নিয়ে গেলে বিলের মধ্যে বা নির্জন রাস্তা দিয়ে হেঁটে গেলে টুকটাক ভুতুরে সমস্যা হতে পারে, এটা কিন্তু তিনি খুব ভালো করেই জানতেন। তারপর আবার সাথে ইলিশ মাছ, স্বাভাবিকভাবে ভূতের উপদ্রব একটু বেশি হওয়ার কথা। আর উনি গ্রামের মানুষ, তো বেশ সাহসী মানুষ, এসব বিষয় উনি পাত্তাই দেন না, কারণ ওই মাছ নিয়ে মিষ্টি নিয়ে যাওয়ার সময় টুকটাক ঘটনা উনি বহু শুনেছেন, যদিও বা ওনার সাথে ঘটেনি। আর তখন তো রাত বেশি হয়ও নি। উনি চিন্তা করেছেন যে খুব বেশি তো সময় লাগবে না যেতে, মেইন রাস্তা দিয়ে গেলে 4-5 কিলোমিটার, কিন্তু বিলের মধ্যে দিয়ে গেলে তো আরো কম, সুতরাং 1 ঘন্টার বেশি সময় লাগার কথা না। আর 1 ঘন্টা গ্রামের মানুষের জন্য হাঁটা কোনো ব্যাপারই না। তো যাই হোক, উনি শুরু করেন হাঁটা। আর ওই সময় তো আসলে এত যানবাহন ছিল না, মানুষ তো গ্রামে ভ্যান বা গরুর গাড়িতে চলাফেরা করতো। আর তখনকার সময় কিন্তু মোবাইলও ছিল না যে তিনি তার শ্বশুর বাড়িতে ফোন করে জানাবেন যে তিনি আসতেছেন। তো যাই হোক, সে বিলের মধ্য দিয়েই হাঁটা শুরু করে। চারপাশ তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর বিলের ভিতরে বিশাল এলাকায় কোনো জনবসতি নেই। আর সময়টা ছিল শীতকাল, বিলে তেমন পানিও নেই। সে এক হাতে ইলিশ মাছ আর এক হাতে মিষ্টি নিয়ে হাঁটছে। অনেক দূরে যাওয়ার পর সে ফিল করে তার হাতে থাকা মাছের ব্যাগে শব্দ হচ্ছে, মনে হচ্ছে মাছগুলো নড়ছে। তিনি তো আবার, আরে ইলিশ মাছ আবার নড়ে নাকি? ইলিশ মাছ তো ধরার কিছু সময় পরেই তো মারা যায়, এই ব্যাগের ভিতরে নড়ে কি? উনি তো এমন কোনো জিনিস কেনে নাই যে জিনিসটা নড়াচড়া করবে, মানে জীবন্ত কোনো কিছু তো উনি কেনেন নাই। তো যাই হোক, উনি ওই ব্যাগের নড়াচড়া উনি দেখেন। যখন ভালো করে তাকান তখন দেখেন না, ব্যাগটা একদম ঠিক আছে, মানে ব্যাগের মধ্যে নড়াচড়া কিন্তু হচ্ছে না। কিন্তু উনি যখন হাতে ধরে রেখেছিলেন মনে হচ্ছিল কিছু একটা নড়ছে। তো উনি চিন্তা করছিলেন যে উনি হাঁটাহাঁটি করছেন, মানে হাঁটার কারণে কিন্তু ওনার এক হাত তো কিছুটা দুলছে, এবং দুলার কারণে ব্যাগের মধ্যে হয়তো বা কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছিল, এই কারণে নড়াচড়া হতে পারে। এই চিন্তা করে উনি মানে ভাবেন যে ধুর, এটা তো মনের ভুল। উনি আবার হাঁটা শুরু করেন। উনি হঠাৎ করে পেছন দিক থেকে খসখস শব্দ শুনতে পান। উনি পেছন দিকে তাকান, ভালো করে আশেপাশে পর্যবেক্ষণ করেন, কিছুই দেখতে পান না। আবার যখন হাঁটা শুরু করেন, হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছে এই আওয়াজটা তার চতুর্দিক থেকে আসছে, পেছনে না, সামনে না, ডানে না, বায়ে না, উপরেও না, মানে স্পেসিফিক কোনো জায়গা না, কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে মনে হচ্ছে এই আওয়াজটা ভেসে আসছে। মানে নির্দিষ্ট কোনো জায়গা না, কিন্তু সব দিক থেকে মনে হচ্ছে আসছে, এবং বলছে আমাকে 2টো মাছ দিয়ে যা আর 2টো নিয়ে যা। তখন মুসলিম চাচা চিন্তা করেন, এই যে শুরু হয়েছে, এতদিন যে ঘটনাগুলো শুনেছি সেটা আমার সাথে শুরু হয়েছে। আর উনি তো আগে থেকেই ভেবেছিলেন যে বিলের মধ্যে হেঁটে যখন যাবো এই ইলিশ মাছ নিয়ে, তখন তো কিছু সমস্যা হইতেই পারে। উনি এই বিষয়টা নিয়ে বিন্দু মাত্র ভাবেন নাই, ভয়ও পান নাই। তখন উনি বলে ওঠেন, হ্যাঁ 2টা মাছ তোমাদেরকে দিয়ে যাই, শ্বশুর বাড়িতে নিয়ে যাবো মাছ কিনছি বলে, আর তোমাদেরকে দিব মাছ, এই যা ভাগ এখান থেকে। উনি আবার হাঁটা শুরু করেন। তখন একই রকম ভাবে চতুর্দিক থেকে একটা ভয়েসে আওয়াজ আসছে যে মাছ না দিয়ে তুই কিন্তু কাজটা ভালো করলি না। আর মুসলিম চাচা তো ওইগুলোর কোনো পাত্তাই দিচ্ছেন না, সোজা হাঁটা শুরু করেছেন। বেশ খানিকটা দূর যাওয়ার পরে উনি দেখেন, চাঁদের আলোকে দেখতে পাচ্ছেন আর কি, এক লোক বিলের একটা জায়গায়, ওখানে কিছুটা পানি আছে, ওখানে জাল ফেলছে। মুসলিম চাচা যখন তার কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন লোকটা বলে ওঠে, মুসলিম, আমি তো জাল ফেলতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু কোনো মাছ পাচ্ছি না, তুই আমাকে 2টা মাছ দিয়ে যা।
মুসলিম চাচা কিন্তু তাকে মানুষই ভেবেছেন। মুসলিম চাচা বলছেন, পিছনে একবার ভূতে চাইলো মাছ, আপনি আবার সামনে মানুষ চাচ্ছেন মাছ, কি হচ্ছে এগুলা? মাছ বাজার থেকে কিনলাম শ্বশুরবাড়ি নেওয়ার জন্য, আর একবার ভূতে চাই মাছ, একবার মানুষ চাই মাছ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। ধর, আপনাকে কেন মাছ দিব? এই মাছ আমি শ্বশুরবাড়ি নেব। তখন ওই লোকটা বলে ওঠে, দেখি তুই কেমনে মাছ নিয়ে শ্বশুরবাড়ি যাস। মুসলিম চাচা এই বিষয়টা নিয়ে অত ভাবেন না, তিনি চিন্তা করছেন এই লোকটা মাছ চেয়েছে, দেই না, এই জন্য হয়তো রাগ করে বলছে। মুসলিম চাচা আবার হাঁটা শুরু করেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখেন বিলের ভেতর ছোট্ট একটা উঁচু ভিটার মতো আছে, সেখান থেকে একটু আলোর মতো জ্বলছে। তখন মুসলিম চাচা ভাবেন, বিলের ভিতর এমন উঁচু জায়গা, তারপর মানে এর ভিতরে আবার আলো জ্বলছে, এটা কেমনে সম্ভব? আগে তো কখনো এদিক দিয়ে যখন হেঁটেছি উঁচু জায়গা দেখি নেই, হতে পারে কোনো কারণে তৈরি করেছে। উনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, মানে ওই ভিটার পাশ দিয়ে ওনাকে যেতে হবে, তখন উনি দেখতে পাচ্ছেন যে ওই ভিটার উপরে দুজন মানুষের অবয়ব, এবং একজনকে দেখে তার ওয়াইফ বলে মনে হচ্ছে, আর তার ওয়াইফের পাশে তার ছোট ভাই মানে ওনার শ্যালক দাঁড়িয়ে আছেন। এবং সত্যি তাই, ওনার ওয়াইফ তাকে ডাক দেন এবং বলেন যে তুমি আসবা, এই জন্য আমরা এগিয়ে আসছি তোমার জন্য, এখানে অপেক্ষা করছি। এখন কথা হচ্ছে যে উনি তো ফোন করে বলেন নাই যে উনি আসবেন, তাহলে ওনারা কিভাবে জানলো যে উনি আসবেন? এই বিষয়টা কিন্তু উনি আসলে চিন্তা করেননি, বরঞ্চ এই বিলের মধ্যে দুইজন এসে দাঁড়িয়ে আছে দেখে তাদেরকে রাগারাগি করছেন যে ধুর, এত রাত্রেবেলা কেন এখানে আসছো, এভাবে আসা উচিত হয়নি। যাই হোক, এখন তো শ্বশুরবাড়ির দিকে যেতে হবে, কাছাকাছিও চলে এসেছিলেন। তখন তার ওয়াইফ বললেন যে অনেক কষ্ট করে হেঁটে আসো, দাও মাছের ব্যাগটা আমার কাছে দাও, আর মিষ্টির প্যাকেটটা আমার ছোট ভাইয়ের কাছে দাও। তখন উনি আবার বলেন, না ঠিক আছে, মিষ্টির প্যাকেট আমার হাতেই থাক, ও ছোট মানুষ, ওর টানার দরকার নেই, 4 কেজি মিষ্টির ওজন কিন্তু কম না, চলো আমরা হাঁটি। যাই হোক, ওনার ওয়াইফ হাঁটছেন তার ছোট ভাইয়ের সাথে, মুসলিম চাচা উনি আবার একটু সামনে মানে এগিয়ে হাঁটছেন, ওরা দুজন পেছনে। কিছু সময় হাঁটার পর ওনার মনে হলো যে পেছন থেকে কোনো আওয়াজ আসছে না। পেছনে তাকিয়ে দেখেন যে ওনার স্ত্রীও নাই, ওনার শ্যালকও নেই। আরে কোথায় গেল এরা? উনি আবার একটু তাড়াতাড়ি হেঁটে আসেননি তো উনি কিছুটা পথ পেছনে গিয়ে চারদিকে তাকাতে থাকেন। তখন উনি খেয়াল করেন যে কিছু সময় আগে যে ভিটা উনি পার হয়ে এসেছিলেন, সেখানে কোনো ভিটার মতো কিছুই দেখা যাচ্ছে না। চাঁদের আলোতে তো বোঝা যায় মানে অনেক দূর পর্যন্ত, তখন শীতকাল হলে কুয়াশা কিন্তু ছিল না ওই সময় তেমন একটা, আর খুব বেশিটা পথ তো উনি ওই ভিটা থেকে হেঁটেও আসেন নাই। এর মধ্যে ওনার নজর পড়ে পাশে একটি গাছ। আমি চিন্তা করেন, আরে মাত্র দিক দিয়ে হেঁটে আসলাম, গাছ তো খেয়াল করি নাই। আমার মনে হচ্ছিল ওই গাছের একটা ডালে দুজন বসে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কে বসে আছে? উনি কিছুটা পথ এগিয়ে যান। একটু এগিয়ে যাওয়ার পরেই উনি দেখতে পান যে ওখানে ওনার স্ত্রী এবং শ্যালক বসে আছে এবং কি যেন খাচ্ছে। তো উনি আরেকটু কাছে যান। কাছে যাওয়ার পর উনি জিজ্ঞেস করেন, এই তোমরা গাছে উঠছো কেন, কি খাচ্ছ? তখন উপর থেকে তার ওয়াইফ বলে ওঠে, আয় তুইও আয় আমাদের সাথে। এই কথা বলার সাথে সাথে ওই গাছটা কটকট কটকট শব্দ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, আর তারা দুজন বিভৎসভাবে হাসতে থাকে। তখন মুসলিম চাচা বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু হচ্ছে। এই যে শুরুতে মাছ চাওয়া, এটা তো ভুতুরের ব্যাপার ছিল, শুরুতে বুঝতেই পেরেছিলেন, কিন্তু এরপরে ওই যে জাল দিয়ে একজন মাছ ধরছিল, তারপর এই যে ভিটার উপরে তার ওয়াইফ এবং শ্যালক, এই যে ব্যাপারগুলো, এবং এখন যেটা দেখলো, এই সবগুলোই মারাত্মক খারাপ কিছু তার জন্য বয়ে আনছে। সে আল্লাহর নাম নিয়ে শুরু করে দৌড়, আর তার ওয়াইফ এবং শালারূপী মানে শ্যালক রূপী দুজন তার পেছনে তাড়া করতে থাকে। কত সময় দৌড়েছেন তার ঠিক মনে নেই। একটা সময় পর উনি তার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসেন এবং এসে দেখেন যে একটা ছোট খাল, তার উপর একটা বাঁশের চার, অনেক জায়গায় এটাকে সাঁকো বলে, কিন্তু দেখে যে সাঁকোর উপরে যে উনি যে পার হবেন, সাঁকোর উপরে একটা সাইডে ডানে বা বায়ে কিছু একটা ধরে ধরে তো পার হতে হয়, এমন কিছুই নাই ওটা ধরে পার হওয়ার মতো। তখন তার হঠাৎ করে মনে হলো যে আরে আমার শ্বশুরবাড়ির কাছে তো কোনো খাল নাই, তো উনি এখন কোন দিকে চলে আসছেন? উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে ওখানে পড়ে যান, কিন্তু আসলে উনি ওনার শ্বশুরবাড়ির কাছেই চলে এসেছিলেন। তখন ওনার শ্বশুরবাড়ির লোকেরা ওনার চিৎকারের শব্দ, এমনি তো শীতকাল অনেক দূর পর্যন্ত শব্দ যায়, ওই শব্দ শুনেছিলেন। তো শব্দ শোনার পর ওনারা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন। বের হয়ে এসে খোঁজাখুঁজি করতে করতে একটা সময় দেখা যায় যে ওনাদের মেয়ের হাজবেন্ডের অজ্ঞান অবস্থায় তার দেহ পড়ে আছে। তো সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। ঘন্টাখানেক পরে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সবকিছু খুলে বলেন। তখন এটা খুলে বলার পর
বলে যে আপনার মেয়ে এবং শ্যালক তো আমাকে এগিয়ে নেওয়ার জন্য গেছিল। তখন বলে আরে আমার মেয়ে এত রাত্রেবেলা যাবে কেন, আর আমার ছেলেই বা তার বোনের সাথে এত দূর যাবে কেন এই রাতের বেলা, প্রশ্নই আসে না। আমরা তো সন্ধ্যার পরে বাড়ি থেকে কেউই বের হইনি, সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। তখন তার ওয়াইফ এসে বলে যে এই যে আমি তো যাই নাই কোথাও। ওদিকে তার শ্যালক কিন্তু সন্ধ্যার পরে ঘুমিয়ে গেছিল, বলে সে এখনো ঘুমাচ্ছে, তাকে ডাকা হয়নি। তখন বলে যে আচ্ছা তাহলে যে উঁচু যে মানে ঢিবির মতো একটা জায়গা, তারপরে আমি যে খালের পথ যেটা দিয়ে আসলাম আর কি, বলে আমার বাড়ির আশেপাশে কোনো খাল নাই, তুমি কোথায় আসছিলাম? যাই হোক, সকালবেলা উনি আবার ওনার শ্বশুরের সাথে কিছুটা পথ এগিয়ে যান। সত্যি রাতের বেলায় তো ওই ঢিবির ওই জায়গাটা উনি আসলে দেখেননি, ওখানে ছিল না, গাছও ওখানে ছিল না, আর ওনার আশেপাশে কোনো খালও নাই, শাকও নাই, এসবগুলো ছিল মায়াজাল। প্রিয় লিসেনার্স, আশা করছি মাশফিক ভাইয়ের পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। মুসলিম চাচা এখনো জীবিত আছেন এবং সুস্থ আছেন, ভালো আছেন। আর আমাদের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আমাদের চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের হোল ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি না, যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার ভাষায় আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাল্লাহ। উনি অনেক সুন্দর করে লিখেছেন, আশা করছি ওনার ভাষায় বললে আপনারা আরো সুন্দর করে বুঝতে পারবেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। আসসালামু আলাইকুম আফনান ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ঘটনাগুলো অনেকদিন ধরে পাঠাবো করেও পাঠানো হচ্ছিল না, কারণ সময়ের কারণে লিখতে পারছিলাম না। অবশেষে লিখে ফেললাম। জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটি ভুল কিভাবে মানুষের জীবনকে কেড়ে নিতে পারে, ভুল বলবো নাকি কোনো কিছু পাওয়ার নেশায় না পাওয়া বস্তুর পেছনে পাগলের মতো ছুটে চলা বলবো তা আমি জানি না। তবে এই ভুল বস্তুর পেছনে ছুটে চলার কারণে কোনো সময় মানুষকে চরম মূল্য দিতে হয়, যা হতে পারে সবচেয়ে মূল্যবান জিনিসটি দিয়েও, আর তা হলো একজন মানুষের কাছে সবচেয়ে দামি, আর সেটি জীবন। কারণ একজন মানুষের কাছে তার জীবনের চেয়ে মূল্যবান আর কি হতে পারে। তবে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা তার জীবনকে বাজি রেখে এমন কিছু কাজ করে যার ব্যাখ্যা আমরা দিতে পারি না। এমন একটি বাস্তব প্রমাণ মিলেছে আজকের এই ঘটনাটিতে। চলুন ঘটনায় চলে আসি। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। এটি ঘটেছিল আমার বাবার আপন খালুর সাথে, আর তার খালুর নাম ছিল নিয়ামত আলী। শুরুতেই বলে রাখি, তিনি ছিলেন খুব সাহসী এবং একগুঁয়ে স্বভাবের লোক। যাই হোক, আমি আমার বাবার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বলছি। গ্রামের নাম ভানতী। গোমতী নদীর কুল ঘেঁষা সবুজ শ্যামলে ঘেরা ছোট্ট একটি গ্রাম। ওই নদীতে জোয়ার ভাটা হয় না, কিন্তু বর্ষাকালে গোমতী নদীর ভয়ঙ্কর রূপ দেখা যেত। আর তখন কলকল শব্দে নদীর দুকুল ঘেঁষে গোমতীর বুকে স্রোত বয়ে যেত। আবার এমনও জায়গা আছে যেখান দিয়ে শীতকালে হেঁটেও পার হওয়া যেত। তখন সময়টা 1976 সাল, মাঘ মাসের মাঝামাঝি কোনো এক সময়, কনকনে শীতের রাত। গ্রামের কোথাও কোন রকম বিদ্যুতের ব্যবস্থা নেই বললেও চলে। সন্ধ্যা 7টা বাজতে না বাজতেই কুয়াশার চাদরে ঢেকে যেত পুরো গ্রাম। তখনকার রাত 9টা-10টা মানে কিন্তু গভীর রাত। বলে রাখা ভালো, আমার বাবার যিনি খালু ছিলেন, এই খালুর নেশা ছিল নিশিরাত জেগে মাছ ধরা। তাদের বাড়ি গোমতী নদীর তীর থেকে খানিকটা দূরের পথ। সেই সুবাদে তিনি নদীর তীরেই বেশিরভাগ সময় কাটাতেন এবং তিনি সেখানে মাছ ধরতেন। এমনিতেও তার মাছ ধরার নেশাটা যেহেতু বেশি ছিল, তাই এমনটা করতেন। এছাড়া তখনকার সময় ফসলি জমিতে পানি সেচ দেওয়ার মতো বর্তমান সময়ের মতো তেমন কোনো অত্যাধুনিক সেচ পাম্প ছিল না। নদীর চরে অথবা উঁচু কোনো স্থানে সেচ ব্যবস্থার জন্য একটি মাচা ঘর তৈরি করা হতো। সেই মাচা ঘরেই শ্যালো মেশিন বসানো হতো এবং নদী থেকে এই শ্যালো মেশিন দিয়ে ফসলি জমিতে চাষাবাদের জন্য পানির সাপ্লাই দেওয়া হতো। সেই মেশিনগুলো আবার শেয়ারে ক্রয় করা হতো। এই মেশিনগুলোতে তারও শেয়ার ছিল, মানে আমার বাবার খালুরও শেয়ার ছিল। তাই মেশিন পাহারা এবং মাছ ধরা দুটোই একসাথে হতো। এছাড়া তারা যেখানে মেশিন পাহারা দেওয়ার জন্য মাচা ঘর তৈরি করেছিল, সেখানেই ওনাদের মধ্যে কাউকে না কাউকেই পালাক্রমে থাকতে হতো, যাতে করে সময় মতো মেশিন চালু করা কিংবা বন্ধ করা যেতে পারে।
আবার দেখা গেল রাতের বেলা অনেক সময় তেল শেষ হয়ে গেলে তেল ভরতে হতো সেখানে। এছাড়া চোরের উপদ্রবেরও একটা বড় কারণ ছিল। রীতিমতো তার মাছ ধরার নেশা থাকার কারণে এবং তারও মেশিনে শেয়ার থাকার কারণে দিনের বেশিরভাগ সময় তিনি ওই মাচাতে থাকতেন এবং রাত্রি যাপন করতেন। অন্যদিনের মতোই তিনি রাতে নদীতে মাছ ধরছিলেন। একসময় চাঁদের আবছা আলোতে লক্ষ্য করলেন কিছু দূরে নদীর স্রোতের সাথে অনেকগুলো কচুরিপানার উপরে কি যেন একটা চকচকে বস্তু ভেসে আসছে। প্রথমে তিনি পলিথিন কিংবা এই টাইপের কোনো কিছু ভেবে গুরুত্ব দেননি। তখনকার দিনে কিন্তু পলিথিনের এতটা ব্যবহার ছিল না বললেই চলে, খুবই কম ছিল। আর চাঁদের আলোতে অনেক সময় পলিথিন যেহেতু চকচক করে, ওই বস্তুটি যখন স্রোতের টানে কাছে আসছিল তখন তিনি ভালোভাবে লক্ষ্য করে দেখলেন এই জিনিসটা যতই কাছে আসছে ততই এটার উজ্জ্বলতা বাড়ছে। একসময় কাছে গিয়ে কচুরিপানা হাত দিয়ে সেগুলো আটকান। কচুরিপানা আটকানোর পর তিনি দেখলেন এটা একটা 1 থেকে 1.5 ফুটের মতো স্বর্ণের কাঠি, যা দেখতে একটা বাঁশির মতোই দেখা যাচ্ছিল। বাঁশের বাঁশির মতোই চিকন ও লম্বা ছিল এটি। চাঁদের আলোয় বস্তুটি এতটাই উজ্জ্বলতা ছড়াচ্ছিল যে তার সমস্ত মুখমণ্ডল আলোকিত হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে তিনি এক প্রকার লোভের বশে এক মুহূর্তের জন্য দেরি না করে এবং কোনো কিছু না ভেবেই সোনার কাঠিটা তার গায়ে থাকা চাদরে মুড়িয়ে সোজা ঘরে চলে আসেন। ওই দিন তিনি আর মেশিন ঘরে যাননি, সেখানে অন্য কাউকে থাকতে বলে দেন। উনি যখন ফেরত আসছিলেন তখন, যেহেতু শীতের রাত, চাদর গায়ে জড়ানো, যাকে তিনি থাকতে বলেছিলেন তিনিও ওই চাদরের মধ্যে কি আছে সেটা মোটেও বুঝতে পারেননি। আর জিনিসটা তো ছোটই ছিল। যাই হোক, এই ঘটনার কথা কাউকে তিনি না বলে তখনকার দিনে মাটির বড় কলসের মতো দেখতে, যেটাকে গ্রামের আঞ্চলিক ভাষায় মটকা বা রাস বলা হয়, সেই মটকার মধ্যে রেখে মটকার মুখ বন্ধ করে তিনি ভোর হওয়ার অপেক্ষায় থাকেন। কিন্তু কখন যে তার চোখ লেগে যায় তিনি টের পাননি। ওই রাতে তার সাথে কোনো ঘটনা ঘটেনি। পরদিন রাতে যখন তিনি ঘুমান তখন একটি স্বপ্ন দেখেন এবং তার ঘুম ভেঙে যায়। তিনি স্বপ্নে দেখেন সুন্দরী একটি মেয়ে তার কাছে এসেছে এবং সোনার কাঠিটি দিয়ে দেওয়ার জন্য নিয়ামত আলীকে অনেক আকুতি মিনতি করে অনুরোধ করছে। কিন্তু তিনি স্বপ্নের মধ্যেই মেয়েটিকে ওই জিনিসটি দিতে অস্বীকৃতি জানান এবং বারণ করে দেন। এরপর ওই মেয়েটি চলে যায়। ততক্ষণে তার ঘুমও ভেঙে যায়। বাহিরে তাকিয়ে দেখেন ভোর হয়ে গেছে। এই স্বপ্নটিকে তিনি শুধু স্বপ্ন ভেবেই উড়িয়ে দেন। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠেই মটকার ঢাকনাটি খোলেন এবং দেখেন সোনার কাঠিটি যথাযথ জায়গায় আছে, ঠিক যেভাবে তিনি রেখেছিলেন। তার মানে হচ্ছে সব ঠিকঠাক আছে। তারপর তিনি প্রতিদিনের মতো কাজে চলে যান। এরই মধ্যে কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর থেকে প্রায় প্রতি রাতেই স্বপ্নে তিনি ওই মেয়েটিকে দেখতেন। ওই মেয়েটি তার কাছে বারবার সোনার কাঠিটি ফেরত চাচ্ছিল, কিন্তু নিয়ামত আলী কোনোভাবেই দিতে রাজি হননি, কারণ এটা অনেক মূল্যবান জিনিস। তাই তিনি এটা ফেরত দিতে অস্বীকার করে ফেলেন। কিন্তু এই ঘটনা তখনও পরিবারের কাউকে তিনি বলেননি এবং কাউকে ঘুণাক্ষরেও কিছু টের পেতে দেননি। এরপর কেটে যায় আরো কিছুদিন। তিনি ভাবলেন, বাহ, ভালোই তো, আর তো স্বপ্নে তেমন কিছু দেখি না, আর আমার সাথে কিছু হবে না, হয়তোবা এখানেই এই ঝামেলা শেষ। কিন্তু না, তখনও কিন্তু এই ঝামেলা শেষ হয়নি। তার জন্য খারাপ কিছু অপেক্ষা করছিল, যা তিনি কল্পনাও করতে পারেননি। এরই মধ্যে এক রাতে তিনি আবার ওই সুন্দরী মেয়েটিকে স্বপ্নে দেখেন। তিনি দেখেন মেয়েটি তাকে বলছে সোনার কাঠিটি দিয়ে দিলে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেবে, কিন্তু তিনি তাতেও রাজি হননি। এরপর তার সাথে আবার বেশ কিছুদিনের মধ্যে কোনো ঘটনা ঘটেনি। আরো একটি রাতের ঘটনা। ওই রাতে নিয়ামত আলী গভীর রাত পর্যন্ত মাছ ধরেন এবং মাছ ধরা শেষে তিনি মাচায় গিয়ে শুয়ে পড়েন। যেহেতু অনেক রাত জেগে মাছ ধরেছেন তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে আসে। মধ্যরাতে হঠাৎ কুকুরের চিৎকারে তার ঘুম ভাঙে। তিনি দেখলেন কতগুলো কালো কুকুর তার মাচার চারপাশে ঘুরে ঘুরে গড়গড় শব্দ করে ডাকছে এবং খুব ভয়ঙ্কর ভাবে ডাকছে। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ঘুম থেকে উঠে কুকুরগুলোকে তার কাছে থাকা লাঠি দিয়ে তাড়া করেন এবং কুকুরগুলো তাড়া খেয়ে কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে যায়। তার চোখে ঘুম থাকায় এত কিছু চিন্তা না করে এবং বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়ে আবার তিনি শুয়ে পড়েন। এরপর আনুমানিক রাত 3টা কি 3:30 বাজে। এর মধ্যে আবারও এক ভয়ঙ্কর শব্দে তার ঘুম ভেঙে যায়। এবারের শব্দটি কোনো সাধারণ কিংবা কোনো পশু পাখির শব্দ ছিল না, এটা ছিল নূপুর এবং বাঁশির সুরের শব্দ। তিনি তখনও স্বপ্নভয়ে বিষয়টাকে পাত্তা দিলেন না, কারণ এত রাতে ওই জায়গায় কে বাঁশি বাজাতে যাবে আর কেই বা নূপুর পরে নাচতে যাবে। কিন্তু না, একটু পরে তিনি বুঝতে পারলেন যা ঘটছে তা সত্যি। তিনি কোনো স্বপ্ন দেখছেন না। তখন বিষয়টা দেখার জন্য তিনি মাচার বেড়ার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করেন এবং তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন 7 থেকে 8 ফুট উচ্চতার প্রায় 10 থেকে 15 জন মহিলা আকৃতির অবয়ব, যারা দেখতে সুন্দরী ছিল। সাদা কাপড়ে মোড়ানো তাদের শরীর, কিন্তু তাদের কারোরই চেহারা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।
চাঁদের আলোতে হালকাভাবে তিনি যতটুকু দেখেছেন তাতে ওই অবয়বগুলোর আসল রূপ দেখে মনে হচ্ছে যে তারা যথেষ্ট সুন্দরী। তিনি মাচা থেকে বের হন এবং বের হওয়ার পর তিনি যেটা দেখেন এবং এই জিনিসটা দেখার পর তিনি অনেক ভয় পান। তিনি দেখেন যে এতক্ষণ যাদেরকে সুন্দরী অবয়বে দেখছিলেন এই অবয়বগুলোর মুখে কোনো মাংসই নেই। তিনি যে সুন্দর মহিলার অবয়বগুলোকে এতক্ষণ দেখছিলেন এগুলোর আর কেউই সুন্দর রূপে নেই। প্রত্যেকটি অবয়ব কুৎসিত রূপে তার দিকে হেঁটে আসছিল এবং তাদের চোখগুলো আগুনের গোলার মতো লাল টকটকে হতে থাকে আস্তে আস্তে। তারপর এই অবয়বগুলো তার মাচাকে ঘিরে ভয়ঙ্কর শব্দ করছে এবং কোনো এক ভাষায় একে অপরের সাথে কথা বলছে, যে ভাষা তিনি বুঝতে পারছিলেন না। এমন ভাষা আর ভয়ঙ্কর কণ্ঠস্বর তিনি আর কখনোই পূর্বে শোনেননি। এর কয়েক সেকেন্ড পর সবগুলো অবয়ব একসাথে বাংলা ভাষায় তার সাথে কথা বলে ওঠে। বলে, কিরে, তোকে বারবার নিষেধ করলাম, কত অনুরোধ করলাম, তারপরও তুই আমাদের ক্ষতি করলি। তোকে কতবার আমরা স্বপ্নে দেখিয়েছিলাম, কত করে বুঝিয়েছিলাম, কিন্তু তুই আমাদের কোনো কথাই শুনিসনি। আমাদের সম্পদের প্রতি তুই কেন লোভ করলি? আমরা আমাদের সম্পদ যেভাবেই হোক নিয়েই ছাড়বো, কিন্তু তুই যা করেছিস তার ফল তো তোকে আজকেই ভোগ করতে হবে। এই কথা বলার পর এই ভয়ঙ্কর অবয়বগুলো তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে এবং এগিয়ে আসে এবং এদের মধ্যে একজন তার গলা চেপে ধরে। এরপর সেই অবয়বটি এবং আশেপাশে থাকা আরো অবয়বগুলো তার সমস্ত শরীরে বড় বড় নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। তিনি অনেকবার চিৎকার করার চেষ্টা করেও ব্যর্থ হন। একসময় তিনি অজ্ঞান হয়ে যান। এদিকে সকাল 10টা বেজে গেছে, তিনি বাড়িতে যাননি। সাধারণত তিনি সকাল 8টার মধ্যে বাড়িতে গিয়ে নাস্তা করেন। ওই দিন বাড়ির সবাই ভাবলেন তিনি হয়তো অনেক রাত জেগে কাজ করেছেন, তাই হয়তো ঘুমাচ্ছেন। কিন্তু 12টা বেজে গেল, তখনও তিনি বাড়ি গেলেন না। তখন তার ছোট মেয়ে নাস্তা নিয়ে আসেন। এসে দেখেন তার বাবা অজ্ঞান অবস্থায় মাচা ঘরের মেঝেতে পড়ে আছে। তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে আছে। এই দৃশ্য দেখে তখন তার মেয়ে চিৎকার করে এবং লোকজন এসে তাকে বাড়িতে নিয়ে যায়। পরে তার হুঁশ ফেরানো হয়। তবে তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল, ভালো করে কথাও বলতে পারছিলেন না, আর সমস্ত শরীরে ভয়ানক কিছু আঁচড়ের চিহ্ন ছিল। প্রথম দিকে পরিবারের লোকজন ভেবেছিল হয়তোবা গ্রামের কোনো লোক শত্রুতা করে এই কাজটি করেছে। যাই হোক, একজন বড় কবিরাজকে ডেকে আনা হয়। তখন ওই কবিরাজের সামনে তিনি সব ঘটনা খুলে বলেন। তিনি তার কাছে থাকা সোনার কাঠিটির কথাও পরিবারের সবাইকে এবং কবিরাজকে বলেন। তখন সোনার কাঠিটি দেখার জন্য পরিবারের লোকজন ওই মঠ কাঠির কাছে যান। গিয়ে এই ঢাকনাটি খুলে সবাই খুবই অবাক হন। দেখেন সোনার কাঠিটি ওখানে নেই, সেখানে শুধু ছাই আর কাঠ কয়লা পড়ে আছে। তখন ওখানে উপস্থিত কবিরাজও পুরো বিষয়টি দেখেন এবং বলেন, আপনি যে সোনার কাঠিটি পেয়েছিলেন, আপনার উচিত ছিল ওরা এটা নিজেরা নেয়ার আগেই আপনি স্বেচ্ছায় দিয়ে দেয়া। তিনি বলেন, আপনি ভুল করে নিয়েছেন কিংবা লোভের বশীভূত হয়ে নিয়েছেন, এতে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে তখন যখন আপনাকে ওরা স্বপ্নে দেখিয়েছিল এটা দিয়ে দেওয়ার জন্য। তারপর ওরা চেষ্টা করেছে আপনাকে অন্য কিছু দিয়ে আপনার কাছ থেকে সোনার কাঠিটি নিয়ে নেওয়ার জন্য। কারণ যে জিনিসটা আপনার হাতে একবার পড়ে গেছে, আপনার স্বেচ্ছায় দিয়ে দেওয়া ছাড়া ওরা ওই জিনিসটা সহজে নিতে পারতো না। এটাই ছিল ওদের একটা প্রতিবন্ধকতা। এজন্যই ওরা যে কোনোভাবে সেই জিনিসটি নিয়ে নেওয়ার চেষ্টা করছিল এবং আপনার ইচ্ছা মতো জিনিসটা নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তারপরও যখন আপনি রাজি হননি, তখন তারা আপনার ক্ষতি করেছে এবং আরো ক্ষতি করবে। ওদের মতে আপনি যে কাজ করেছেন খুব অন্যায় করেছেন। কারণ আপনি যে সোনার কাঠিটি পেয়েছেন এটি ছিল পরীদের যে প্রধান বা সর্দারনি তার জাদুর কাঠি, যা শুধু পরীদের প্রধান যে থাকে তার সাথেই এটি থাকে। যে রাতে আপনি ওটা পেয়েছেন ওই রাতে পরীদের দলবল যাচ্ছিল একটা দিক দিয়ে, ওই নদীর উপর দিয়ে। একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাদের। নদীর উপর দিয়ে যাওয়ার সময় কোনোভাবে সর্দারনির কাছ থেকে ওই জিনিসটি পড়ে যায় এবং পড়ে ওটা কচুরিপানার একটা স্তূপের উপরে সেটা থাকে। পানিতে ভাসতে ভাসতে এটা আপনার সামনে এসে পড়ে আর আপনি এটা নিয়ে নেন। তারা আপনাকে স্বপ্নেও দেখিয়েছিল এবং তাকে বলেছিল এটা দিয়ে দিলে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেবে, তাও আপনি এটি ফেরত দেননি। তাই তারা আপনার উপর ক্ষুব্ধ হয়ে এই প্রতিশোধ নিয়েছে। তখন কবিরাজ নিয়ামত আলীর পরিবারের কাছে আরো বলেন, এরা ওনার আরো ক্ষতি করবে, এরা খুবই শক্তিশালী, আমার দ্বারা এদের সাথে লড়াই করা সম্ভব নয়। এরপরেও নিয়ামত আলীকে আরো অনেক কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কিছুদিনের মধ্যে তিনি হঠাৎ করেই মারা যান। তিনি কি ভয় পেয়ে মারা যান নাকি অন্য কোনো কারণে মারা যান তা আমাদের কারোরই জানা নেই। তবে এতটুকু সবাই দেখেছিল যে নিয়ামত আলীর মৃত্যুর পর তার চোখ দুটি বড় বড় করে খোলা ছিল, মনে হচ্ছিল মৃত্যুর আগে বিভৎস কিছু তিনি দেখেছিলেন। আফরান ভাই, এটাই ছিল আমার ঘটনা। আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করার কারণে লেখার জন্য তেমন সময় পাই না, তাড়াতাড়ি করে লিখতে হয়েছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরো অনেক সত্য ঘটনা আছে, পর্যায়ক্রমে সেগুলো পাঠাবো ইনশাল্লাহ। ওনার নাম মোহাম্মদ কাউসার আহমেদ জীবন, গ্রাম ছয়ঘরিয়া, পোস্ট সদর ইছাপুরা, থানা বুড়িচং, জেলা কুমিল্লা। এরপরে তিনি তার মোবাইল নাম্বার
দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ কাউসার আহমেদ জীবন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই পরীর ঘটনা শুনতে চান, মাঝে মাঝেই পোস্ট করেন যে আমরা পরীর ঘটনা শুনবো। আশা করছি পরী কেন্দ্রিক এই ঘটনাটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর এই ধরনের অদ্ভুত কোনো জিনিস রাতের বেলা যদি আমরা কখনো পাই, হয়তো বা কোনো কারণে বা লোভের বশে হোক, ভুলক্রমে হোক, সেটা যদি আমাদের কাছে থাকেও এবং ওটি দিয়ে দেওয়ার জন্য যদি কোনো স্বপ্ন দেখানো হয়, তাহলে অবশ্যই ওই স্বপ্ন অনুযায়ী ওই জিনিসটা ফেরত দিতে হবে। আর তা না হলে ভয়ানক বিপদ আপদ ঘটে যাবে। এবং এই টাইপের ব্যাপারগুলো কিন্তু আমরা অনেক ঘটনার সাথেও আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই জিনিসগুলো দিয়ে দিতে হয়। পারতপক্ষে এই জিনিসটা হাত দিয়েই ধরতে হয় না। আর যদি কেউ নিয়েও আসে তাহলে সেটা যথাযথভাবে ফেরত দিয়ে দিতে হবে। আর যদি কেউ স্বপ্নে নাও দেখে, কোনো না কোনো ভাবে এর মালিককে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, কারণ এটাই একজন ইমানদারের প্রথম দায়িত্ব। প্রিয় লিসেনার্স, আমরা আমাদের জীবনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেও থাকে, এই ভুলগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসে লিখে বা রেকর্ড করে উভয়ভাবে ঘটনা পাঠাতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিং বা বানান বা ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা কপি করে পেস্ট করে আমাদেরকে ইমেল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাতে চান তারা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারবেন। তাছাড়া আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আপনাদের কোনো চাওয়া বা কোনো জানার ইচ্ছা যদি থাকে সেগুলো আপনারা আমাদেরকে জানাতে পারবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের এই পথ চলাকে সামনে আরো এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আবু সাইদ। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, থাকেন সৌদি আরবের রিয়াদে। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভরাডোবা ইউনিয়নে। আর উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটা সৌদি আরবের একটি ঘটনা। 2018 সালে তিনি সৌদি আরবে গিয়েছেন। আর সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের 5 নম্বর শাখায় তিনি থাকছেন। উনি বর্তমানে একটি মেসেজ সেন্টারে কর্মরত রয়েছেন। উনি সেই মেসেজ সেন্টারের রিসিপশনারের দায়িত্বে রয়েছেন। আর ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটে তিনি মরক্কোর একজন নাগরিক, তার নাম হচ্ছে গাজিন মাহমুদ ভাই। ঘটনাটার সময়কাল 2021 সালের মার্চ মাসের দিকে। তিনি সেখানে ডিউটি করছিলেন। আর যেখানে তিনি ডিউটি করতেন সেখান থেকে ওনার থাকার যে স্থান, মানে বাসা 5 থেকে 7 মিনিটের পায়ে হাঁটা পথ। ওনার অফিস রাত 12টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছিল রমজান মাসে। রমজানে অফিস খোলা হয় এশার নামাজের পর, আর রাত 2টো বাজে বন্ধ করা হয়। এমনই এক রাতে কাজ শেষ করে উনি এবং ওনার সিনিয়র কলিগ গাজিন মাহমুদ, যার বাড়ি মরক্কো, তারা রওনা দিয়েছেন ওনাদের বাসার উদ্দেশ্যে। তো গাজিন মাহমুদ ভাইয়ের সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। তো বাসায় যেতে হলে একটি পার্কের পাশ দিয়ে যেতে হতো। পার্কে কিন্তু যথেষ্ট লাইট ছিল, আর লাইটের আলোগুলো এত উজ্জ্বল ছিল যে আশেপাশে কোনো অন্ধকার থাকে না বললেই চলে রাতের বেলা। তো এই মাহমুদ ভাই উনি সিগারেট খাচ্ছিলেন। সিগারেট খাওয়া শেষ, উনি খুঁজছিলেন আশেপাশে কোথাও ডাস্টবিন আছে কিনা। তো ওই সময় উনি আশেপাশে কোথাও ডাস্টবিন খুঁজে পাচ্ছিলেন না। তো উনি চিন্তা করলেন যে রাতের বেলা কে আর দেখবে, ফেলে দেয় এটা। তখনও কিন্তু ওনার সিগারেটের যেই একদম শেষ অংশ, যেটাকে ফিল্টার বলি আমরা, তো ওই জায়গাতে আগুন ছিল। তো উনি কি করেন, আঙ্গুল দিয়ে টুকা দিয়ে ওই সিগারেটের অংশটা ফেলে দেওয়ার জন্য ছুঁড়ে মারেন। এবং উনি ইচ্ছাকৃতভাবে রাস্তায় থাকা একটা ছোট্ট বিড়ালকে লক্ষ্য করে ওটা ছুঁড়ে মেরেছিলেন। ওই সিগারেটের ওই আগুন সহ ফিল্টারটা ওটা গিয়ে লাগে ওই বিড়ালের গায়ে। বিড়ালটি ওই আগুনের ছেঁকা খেয়ে সে তার শব্দে আর্তনাদ করে ওঠে এবং দৌড় দিয়ে ওখান থেকে চলে যায়। তখন আবু সাইদ ভাই উনি আবার বলছেন তাকে যে, ভাই কাজটা কি ভালো হলো? বিড়ালটা কি আপনাকে কোনো ডিস্টার্ব করেছে? অযথা এরকম করলেন কেন? এটা তো ঠিক হয় নাই। আর যেহেতু উনি কর্মক্ষেত্রে সিনিয়র, তাই বেশি কিছু বলতেও পারেনি। তবে বিড়ালটির উপর তার খুব মায়া হয় এবং তিনি খুব আফসোস করতে থাকেন যে হ্যাঁ, বিড়ালটা কষ্ট পেল, রমজান মাস, তারপরে এই বিড়ালটিকে এইভাবে কোনো কারণ ছাড়া আগুন ছুড়ে মারা হলো, কাজটা ভালো হয়নি। যাই হোক, এর সপ্তাহখানেক পর থেকেই এই গাজিন মাহমুদ ভাইয়ের ডান হাঁটুতে রাতে শোয়ার আগে হঠাৎ করে খুব ব্যথা অনুভব হয়। ওই রাতে সে
আসলে কোনো ওষুধ খায়নি, কারণ ওষুধটা ছিল না। পরের দিন সে ওষুধ খায়, তবে ওষুধ খেয়ে তার ব্যথার কোনো উপশম হচ্ছিল না। দিনকে দিন ব্যথা বাড়তেই থাকে। 1 মাসের মতো সময় চলে যায়। আস্তে আস্তে তার ব্যথা কমে, কিন্তু তার পা প্যারালাইজডের মতো হতে শুরু করে। ব্যথা কমছে, কিন্তু ওনার পায়ে ওনার অনুভূতি শক্তি হারাচ্ছেন। ইতিমধ্যে সে কিন্তু কয়েকবার ডাক্তারও দেখিয়েছেন, পা এক্সরেও করিয়েছিল, কিন্তু কোনো প্রকার অসুখ ধরা পড়েনি। ওই পায়ে কি সমস্যার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু ডাক্তাররা কোনোভাবেই ধরতে পারছিলেন না। এর ভিতর ঘটে একটি ভয়ানক ঘটনা। এক রাতে খাওয়ার পর উনি ছাদে গিয়েছেন দেশে কথা বলার জন্য। তখন ছাদে উনি একাই ছিলেন। কথা বলার এক পর্যায়ে হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়, অথচ তার ফোনে কিন্তু পর্যাপ্ত চার্জ ছিল। অল্প সময় কথা বলেছেন, 10-15 মিনিট, তাতে ওনার ফোন কিন্তু বন্ধ হওয়ার কথা নয়। তো উনি কিছুতেই ফোনটা অন করতে পারছিলেন না। আবার তো মাহমুদ ভাই দেখতে পেলেন তার থেকে 10 ফুটের মতো দূরত্বে একটি কুকুর সাইজের বিড়াল দাঁড়িয়ে আছে। সেটিকে দেখে কিন্তু উনি বুঝতে পেরেছিলেন এটি কোনো স্বাভাবিক বিড়াল নয়। আসলে সে ছিল মাহমুদ ভাই ছিলেন ছাদের একদম কর্নারের দিকে, আর বিড়াল ছিল ছাদের যে দরজা, ওই দরজার দিকে। ওনাকে যেতে হলে কিন্তু দরজা দিয়ে যেতে হবে। বিড়ালের চোখগুলো নাকি অস্বাভাবিক রকমের বড় ছিল এবং লাল আগুনের মতো জ্বলজ্বল করছিল। তিনি দেখতে পায় যে বিড়ালটি বাঘের মতো গর্জন দিয়ে তার দিকে আসছে। এটি দেখে তিনি সহ্য করতে না পেরে জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। আর তখন তার চিৎকার শুনে ওনার ওই বাসায় ওনার যারা কলিগরা ছিলেন তারা আবার নিচ থেকে দৌড়ে ছাদে যান। গিয়ে দেখেন যে এই গাজী মাহমুদ ভাই উনি অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছেন। তো তাকে ধরাধরি করে রুমে এনে ট্রিটমেন্ট করার চেষ্টা করে ওই অবস্থাতে, যাতে তার জ্ঞান ফেরানো যায় আর কি। তো যাই হোক, অচেতন অবস্থা থেকে তাকে সুস্থ করা হয় এবং তিনি আমাদেরকে বলেন যে সে এইরকম একটা বিড়াল দেখেছে। তো এই কথা শুনে সবারই খুব হাসি পায়, কারণ এই বিল্ডিং না, শুধু আশেপাশের কয়েক বিল্ডিং এ ওনারা এই ধরনের কোনো প্রাণী দেখেন নাই, বিড়ালই দেখেন নাই। তো এই ঘটনার পর থেকেই একটা ভয়ানক ব্যাপার ওই বাড়িতে ঘটতে শুরু করে। গভীর রাত্রে নাকি ওনার রুম থেকে বিড়ালের আওয়াজ আসতো, বিড়াল ডাকছে বিড়াল যেভাবে ডাকে, তবে এই ডাকাটা অন্যরকম থাকতো। বিড়াল রেগে গেলে যেরকম শব্দ করে এবং ডাকে ঠিক তেমন, এবং এই ডাক ওই বাড়ির সবাই শুনতে পেত। তো ওই গাজী মাহমুদ ভাইকে জিজ্ঞেস করতো, ভাই আপনার রুমে বিড়াল আসলো কোত্থেকে? তখন উনি এই বিষয়ে তেমন কিছু বলতে পারেন না, বলে যে আমি তো বিড়ালের কোনো শব্দ শুনি নাই। আমি রাত্রেবেলা ঘুমের ঘরে বিড়ালকে দুঃস্বপ্নে দেখতাম আর কি, ভয়ানক একটা বিড়াল উনি দেখতে পেতেন, জাস্ট এতটুকু উনি বলতে পারেন। কিন্তু উনি ঘুমের মধ্যে দুঃস্বপ্নে দেখছেন আর ওই বিড়ালের শব্দ বাড়ির অন্য সদস্যরা পাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? তো যাই হোক, উনি কিন্তু দিনকে দিন অসুস্থ হতে থাকেন এবং অসুস্থতা এমন পর্যায়ে চলে যায় উনি আর কোনো কাজই করতে পারতেন না। একে তো তার এক পা প্যারালাইজডের মতো হয়ে গিয়েছিল, তারপর শরীরের বিভিন্ন অংশে তিনি ব্যথা অনুভব করতে থাকেন এবং তার শরীরের খুব ভয়ানক অবনতি হতে থাকে। তখন তার মালিক তাকে 3 মাসের ছুটি দেন যে তুমি যাও, ট্রিটমেন্ট করো, এলাকায় যাও। তখন 3 মাসের ছুটি নিয়ে তিনি মরক্কো সফরে চলে যান। 3 মাস পর তিনি আসছিলেন না। তার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পর মূলত সবাই আসল ঘটনাটি জানতে পারেন। উনি বাড়িতে গিয়ে একজন ভালো আলেমের শরণাপন্ন হন। সেই আলেম তার সাথে থাকা জিনদের মাধ্যমে তথ্য নিয়ে তাকে জানায়, সে যখন সিগারেট খেয়ে ওই সিগারেটের ফিল্টারটা ছুঁড়ে মেরেছিল বিড়ালের গায়ে, সেটি ছিল মূলত একটি বাচ্চা জিন। আর ওই সময় একটি মা জিন তার বাচ্চাদেরকে নিয়ে ওই পার্কে খেলা করছিল। ওই সিগারেটের আগুন গিয়ে লেগেছিল ওই বাচ্চাটার গায়ে। একে তো রমজান মাসে মানুষের আচার আচরণ সবসময় অন্যরকম থাকে, আর সে এরকম সিগারেটের আগুন সহ ফিল্টার ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে দিলে কোনো সমস্যা হতো না, কিন্তু ইচ্ছাকৃতভাবে ওই বাচ্চা বিড়ালটির গায়ে ছুঁড়ে মেরেছিল। এবং এই কারণেই ওই বিড়ালটির মা যে জিন আর কি, মা জিন, সে প্রতিশোধ নেওয়ার জন্য তার উপর আক্রমণ করেছে। এবং ওই আলেমের সাথে থাকা জিনদেরকে নাকি ওই জিনটি, ওই মা জিন, সে বলেছে যে এই গাজী মাহমুদের পা কখনোই আর ভালো হবে না, সে যতদিন জীবিত থাকবে সে ওই এক পা প্যারালাইজড অবস্থায় থাকবে, তবে নতুন করে তার আর কোনো সমস্যা হবে না। তো গাজী মাহমুদ ভাই মরক্কোতে এখন আছেন। তো উনি এখনো ওই অবস্থাতেই রয়েছেন। আর ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2021 সালের মার্চ মাসের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা ঘটনাটির মূল বিষয়টা ধরতে পেরেছেন যে কেন এই সমস্যাটা হয়েছে, এবং এটা তো খুব স্পষ্ট যে কি কারণে হয়েছে। আর এই বিষয়ে আমি একটা কথা না বললেই নয়। বেশ কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউবে একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে চারদিকে। সবাই এটা দেখছেন, কেউ দেখে সহ্য করতে পারছেন না, কেউ আবার দেখে অনেক মন্তব্য করছেন। আমি ভিডিওটি দেখেছি। এই ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি, তিনি একজন সাইকো, মানসিক রোগী। তো তিনি একটি ব্লেন্ডারের মধ্যে একটি বাচ্চা বিড়ালকে দিয়ে তিনি ব্লেন্ড করছেন। বিড়ালটি
প্রচন্ড আর্তনাদ করছে, কিন্তু সেই আর্তনাদ তার কান পর্যন্ত যাচ্ছে না। তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছিলেন এবং বিড়ালটিকে তিনি নির্মমভাবে হত্যা করেন। এটা তো কোনো জিন বিড়াল ছিল না, এটা ছিল স্বাভাবিক একটি বিড়াল। তো প্রাণীদের প্রতি যে আচরণ, ধরে নিলাম সেটা জিন না বা স্বাভাবিক কোনো প্রাণী, কিন্তু প্রাণীদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা শিখিয়েছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যাবেন, তখন দেখতে পেলেন ওনার চাদরের উপরে একটি বিড়াল ঘুমিয়ে আছে। এখন বিড়ালের ঘুম ভেঙে যাবে এই চিন্তা করে উনি চাদরের যেই অংশে বিড়াল ঘুমিয়েছিল না সেই অংশটুকু কেটে নিয়ে চলে যান, কেটে নিয়ে উনি ওনার শরীরে জড়িয়ে চলে যান, কিন্তু তারপরও বিড়ালের ঘুম উনি ভাঙাননি। আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা দেখবেন যে মসজিদুল হারামের মধ্যে অনেক বিড়াল ঘুরে বেড়ায় এবং ওই বিড়ালগুলো যখন মানে যেখানে ঘুমিয়ে থাকে কেউ ওদেরকে উঠিয়ে দেয় না, এমনকি নামাজের সময় ওরা যদি বিভিন্ন জায়গায় বসে থাকে শুয়ে থাকে কেউ ওদেরকে সরায় না। এবং সৌদি সরকারের তরফ থেকে ওই বিড়ালগুলোকে খাবার দেওয়ার জন্য আলাদা লোকই রাখা আছে। বিড়ালকে তারা ভালোবাসে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। তো আসলে শুধু বিড়াল বলে কোনো কথা নয়, যে কোনো প্রাণীর প্রতি আমাদের কেমন সহমর্মিতা বোধ করা উচিত তা কিন্তু আমাদের নিজেদের ভেতর থেকেই সেটা ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। এদের অভিশাপ আমরা যেন গায়ে না লাগাই। জিন বলে কোনো কথা নয়, এটা জিনের কারণে হয়তো এটা হয়েছে, তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেছিলেন যার কারণে এটা হয়েছে। কিন্তু জিন ছাড়াও সাধারণ পশুদের উপর যদি আঘাত করি, এরা যদি আল্লাহর কাছে বদদুয়া করে তাহলে এর থেকে ভয়ানক কিছু হতে পারে। এই জন্য আমি এই টাইপের ঘটনার ক্ষেত্রে প্রত্যেকবারই একই কথা বলি, আপনারা শুনে বিরক্ত হবেন না আশা করি, কারণ এই জিনিসগুলো যদি বারবারও বলা হয়, বারবার বলতে বলতে একটা সময় হয়তো বা কারো মধ্যে এই ফিলিংসটা আসবে। এই জন্য একই কথা বারবার বলছি। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ ভাইকে, অনেক ব্যস্ততার মধ্যে চমৎকার একটি ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করছি তিনি আরো এমন অনেক ঘটনা আমাদেরকে পাঠাবেন। উনি যেখানে রয়েছেন সেখানকার ঘটনা বা আশেপাশের কোনো ঘটনা বা ওনার জানা দেশের কোনো ঘটনা সেগুলো পাঠাবেন বলে আশা করছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নয়ন ভাই। উনি একজন রেমিটেন্স যোদ্ধা। উনি বর্তমানে রয়েছেন সৌদি আরবের খামিজ মুসিদ নামক স্থানে। উনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিটির নাম হচ্ছে ফাইটার ফ্ল্যাশ। এর আগেও তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন এবং সেই ঘটনাটি 38 নং এপিসোডে প্রচারিত হয়েছিল। সেখানে তারেক ভাইয়ের একটি ঘটনা প্রচারিত হয়েছিল, আর এবারও উনি তারেক ভাইয়ের দ্বিতীয় ঘটনাটি শেয়ার করেছেন। তারেক ভাইয়ের বাড়ি ঝিনাইদহ জেলার যে গ্রামে, তার ঠিক পাশের গ্রামে তার খালার বাসা, মানে তারেক ভাইয়ের খালার বাসা। আর সেখানে একটি মন্দির রয়েছে যেখানে প্রতি রবিবার কীর্তন হতো, আর কীর্তন উপলক্ষে সেখানে ছোটখাটো একটা মেলা হতো। ঘটনাটির সূত্রপাত সেখান থেকেই। সঙ্গত কারণে মন্দির এবং জায়গাটার নাম উল্লেখ করতে উনি বারণ করেছেন এবং বললে সবাই চিনে ফেলবে, এই কারণেই তিনি নাম বলতে নিষেধ করেছেন। তো তারেক ভাই দেশে থাকতে রাজমিস্ত্রির কাজ করতেন, আর প্রতি রবিবার পাশের গ্রামে ওনার খালার বাসায় গিয়ে ওনার খালাতো ভাই সহ সেই মন্দিরে মেলা দেখতে যেতেন। প্রতি রবিবারই উনি এটা করতেন। এইভাবে বেশ কয়েক সপ্তাহ উনি সেখানে যান, মজা করেন, ঘোরেন। ওই মন্দিরের পাশে একটি পুকুর ঘাট রয়েছে, সেখানে বসে আড্ডা দেন। সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো সমস্যা নেই। কিন্তু এক রবিবার উনি সেখান থেকে আসার পর আজব কিছু ব্যাপার উনি ফিল করতে থাকেন। উনি যখন নির্জন রাস্তায় রাতে একা একা হাঁটেন তখন উনি ফিল করেন যে ওনার আশেপাশে কেউ আছে। তিনি যখন হাঁটেন মনে হচ্ছে পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। কে হেঁটে আসছে এটি দেখার জন্য উনি যখন পেছন দিকে ঘুরে তাকান তখন তিনি সেখানে কিছুই দেখতে পান না। কিন্তু আবার যখন উনি সামনের দিকে ঘুরে তাকান পথ চলার জন্য, তখন তিনি দেখেন যে একটা সাদা সাপ তার সামনে দিয়ে চলে গেল। উনি কিছুটা ভয় পেলেও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নেন, কিন্তু একই ব্যাপার ওনার সাথে বারবার হতে থাকে। আর প্রায় প্রতিদিন স্বপ্নের মধ্যে এক অপরিপা সুন্দরী একটা মেয়ে স্বপ্নের মধ্যে আসতে থাকে। এই অপরূপা মেয়েটা প্রতিদিন এক এক কালারের এবং এক এক ডিজাইনের শাড়ি পরে তার স্বপ্নে আসতো। আর এরকম মেয়েকে উনি আগে কখনোই নাকি দেখেননি। উনি এগুলো প্রথম দিকে কাউকে কিছু বলেননি। এভাবে চলে যায় আরো কিছুদিন। এক রবিবার তারেক ভাইয়ের কাজের চাপ বেশি থাকায় উনি ওই দিন আর মেলায় যেতে পারেননি। পরদিন থেকে তার অনেক জ্বর হয়, এত জ্বর যে উনি বিছানা থেকে উঠতে পারেন না। অনেক ডাক্তার দেখিয়ে কোনোভাবেও ওষুধ খাইয়েও জ্বর আর কমে না। এভাবে উনি 10 থেকে 12 দিন জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকেন। ওনার মায়ের সন্দেহ হয়
তখন ওনার মা ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কোনো কিছু থেকে ভয় পেয়েছেন কিনা, কারণ ভয়ের জ্বর এরকম হয়, ওষুধ খেয়ে সহজে ভালো হয় না, ঝাড়ফুঁক করতে হয়। তখন উনি ওনার মাকে এই বিষয়টি বলেন যে কি জিনিস উনি দেখতেন, স্বপ্নে কি দেখেছেন, এই ব্যাপারগুলো। তো এই কথা শোনার পর ওনার মা বুঝতে পারেন যে ওষুধে কাজ হবে না, এই কারণে এক কবিরাজের কাছে তাকে নিয়ে যান। তো সেখানে গিয়ে তারেক ভাইয়ের সাথে যা যা হয়েছিল এখন পর্যন্ত সবকিছু খুলে বলেন। সব শুনে কবিরাজ তাকে 3 দিন পর মাগরিবের নামাজের পর যেতে বলেন। 3 দিন পর ওনার মা সহ উনি কবিরাজের কাছে যান। তখনও কেউ জ্বর ভালো হয়নি। কবিরাজ ওনাকে সামনে বসে ঝাড়ফুঁক শুরু করেন। তারপর নাকি ওনার কিছুই মনে নেই। বাকি ঘটনা ওনার মায়ের কাছ থেকে তিনি শুনেছেন। কবিরাজ নাকি যখন ঝাড়ফুঁক শুরু করেন, এই সময় হঠাৎ করে উনি মেয়েদের মতো করে হাসতে থাকেন এবং মেয়েলি গলায় কবিরাজকে বলেন, আমাকে কেন ডাকলি? কবিরাজ বলেন, তুই কে আর ওর উপর কেন আছিস? পরে ওনার উপর থাকা ওই মেয়ে জিন বলে, উনি নাকি যখন ওই মন্দিরে যেতেন সেখানেই এই জিনটি থাকতো, আর উনি মন্দিরের ঘাটে বসে যখন গল্প করতেন তার খালাতো ভাইয়ের সাথে, তখন তাকে দেখে এই জিনটির ভালো লাগে, তখন থেকেই মূলত তার পিছু নাই। আর উনি যে রাতে একা একা হাঁটার সময় কারো উপস্থিতি বুঝতো, এটা নাকি সেই ছিল, আর সারা সাপ হয়ে তার সামনে দিয়ে চলে যেত। আর স্বপ্নের মধ্যে সে যে অপরূপা মেয়েটাকে দেখতো সেটাও এই ছিল। এই স্বপ্নে এসে তাকে আকৃষ্ট করার চেষ্টা করত। তারেক ভাইকে নাকি তার খুবই ভালো লেগে গেছে, তাই তার কোনো ক্ষতিটা সে করেনি। কিন্তু ঝামেলা হয় একটা জায়গায়। এক রবিবার তারেক ভাই যখন সেখানে যায়, তখন ওই জিনটা নাকি যেখানে বসে বসে কীর্তন শুনছিল, তারেক ভাই তো আসলে দেখতে পাননি, না বুঝেই ভুল করে নাকি ওই জিনটার শাড়ির উপরে পা দিয়ে ফেলেন। আর ওই শাড়িটা নষ্ট হয়ে যায় এবং শাড়ি নষ্ট হওয়ার সাথে সাথে ওই জিনও খুব অসুস্থ হয়ে পড়ে। এই কারণে সে ক্ষিপ্ত হয়ে তার উপর অ্যাটাক করেছে। এই রবিবার যদি নাকি সে মানে তারেক ভাই ওই মন্দিরে যেতেন, তাহলে নাকি তাকে আর ফিরতে দিতেন না, হয় তাকে মেরে ফেলতেন, নাহলে তাকে নিয়েই চলে যেতেন। যেহেতু উনি জাননি, এই কারণে ওই জিনটা আরো রেগে যায় আর তার উপর বদনজর দেয়, এবং এই কারণেই তার জ্বর এসেছে। জিনটা বলে যে তাকে নাকি সে নিয়েই যাবে, কিন্তু কবিরাজ জিনটাকে অনেক বোঝায়, কিন্তু জিনটা বুঝতে নারাজ। তো যাই হোক, জিনটা তো শুরুতে যেতে চায় না, অনেক কষ্ট করে তাকে তাড়ানো হয়, কিন্তু ওই জিনটা বলে দেয় যে কোনো না কোনো সময় তাকে অবশ্যই সে নিয়ে যাবে। ওই কবিরাজ তাকে একটি তাবিজ দিয়েছিলেন, বলেছিলেন যে এই তাবিজ সাথে থাকলে সে কাছে আসতে পারবে না। তো যাই হোক, এরপরে স্বপ্নে সেটাকে দেখতো, কিন্তু আগে যেভাবে সুন্দর একটা অবয়বে দেখতো, একটা অপরূপা নারীর বেশে দেখতো, এখন কিন্তু তার পুরোটাই উল্টো। খুব রাগী চেহারা এবং ভয়ানক কুৎসিত রূপে তাকে সে দেখতো, এবং স্বপ্ন দেখে সে চিৎকার চেঁচামেচি করতো, ঘুম ভেঙে যেত। যাই হোক, উনি সৌদি আরবে গিয়েছেন, মানে তারেক ভাই সৌদি আরবে গিয়েছেন। সৌদি আরবে আসার আগের দিনও নাকি তিনি ওই অবয়বটাকে দেখেছেন, দূর থেকে দেখেছেন। আর ওনার সাথে যে তাবিজটি ছিল, উনি যখন ইমিগ্রেশন পার হচ্ছিলেন, তখন ইমিগ্রেশন পুলিশ তাকে চেক করে তাবিজটি খুলে রেখে যেতে বলেন, এবং উনি ওই তাবিজটি ওই ইমিগ্রেশন পুলিশের ওইখানেই রেখে সৌদি আরবে চলে যান। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই জিনগুলো কখন কোন অবস্থায় যে মানুষকে প্রভাবিত করে ফেলে এটা বলা খুবই মুশকিল। কারণ একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার শাড়িতে পা পড়বে, তার শাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে সেও অসুস্থ হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু আমরা স্বাভাবিক সেন্সে চিন্তাই করতে পারি না। আমাদের শরীরের জামার কোনো অংশে কারো যদি ঘষা লাগে বা টাচ লাগে, এই কারণে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই না। কিন্তু জিন্নের অবস্থা বা তাদের ব্যাপার স্যাপার, এগুলো তো আমাদের কাছে অতটা বোধগম্য হয় না, যার কারণে এই বিষয়গুলো আমাদের কাছে খুবই অদ্ভুত লাগে। আর এমন একটি অদ্ভুত ঘটনার প্রেক্ষাপটে ওনার উপর ওই জিনটি ক্ষিপ্ত হয়েছিল। ক্ষিপ্ত হওয়ার পরে তাকে বদনজর দেয়। এখানে বদনজর শব্দটা ইউজ করা হয়েছে। অনেক সময় জিনদের বদনজরের কারণেও মানুষের ক্ষতি হতে পারে, এই ঘটনাটি তার প্রমাণ। আর তাছাড়া মানুষ যেমন বদনজর দেয়, জিনও বদনজর দেয়, আর বদনজরের ফলে মানুষের যে ক্ষতি হয় এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের এই চ্যানেলে একটি শর্ট রয়েছে, সেখানে বদনজর সম্পর্কে হাদিসে কি কি বলা আছে সেই বিষয়ে আমি অতি সংক্ষিপ্তভাবে 1 মিনিটের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আপনারা চাইলে শর্টটা দেখে আসতে পারেন। আর তাবিজের যে ব্যাপারটি, আসলে আমরা তাবিজের প্রতি আকৃষ্ট হই, তাবিজ ধারণ করি, এর ফলে চিন্তা করি যে জিনেরা কাছে আসতে পারবে না। এটা হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগেও, কিন্তু তাবিজ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই তাবিজটা ব্যবহারের মাধ্যমে আমরা শিরক করছি কিনা। কারণ অনেক তাবিজে কিন্তু
পবিত্র কোরআনের কোনো কিছু লেখা থাকে না, বিভিন্ন ধরনের জিনিস তন্ত্রমন্ত্রের মাধ্যমে সেই জিনিসটা তৈরি করা হয়, সেটা ঝুলিয়ে দেওয়া হয়। এই ধরনের তাবিজ ঝোলানো কিন্তু শিরক এবং কুফরি। অনেকে কোরআনের আয়াত দেয়া তাবিজও ঝোলানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন এবং কেউ কেউ বলেছেন এটাও শিরক হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত দুষ্টু জিনের হাত থেকে, তাদের বদনজর থেকে এবং মানুষের বদনজর থেকেও। অসংখ্য ধন্যবাদ আমাদের নয়ন ভাইকে, উনি প্রবাস জীবনে থেকেও এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন। তারেক ভাইয়ের জন্য দোয়া রইল, উনি যেন আর এই ধরনের সমস্যার মধ্যে না পড়েন, সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, বিদেশে থেকে উনি ওনার পরিবারের জন্য এবং আমাদের দেশের জন্য যেন উপকার করতে পারেন, সেই কামনায় ওনার ঘটনাটা এখানে শেষ করছি। আশা করছি প্রিয় লিসেনার্স এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন শিক্ষক। সাধারণত আমরা শিক্ষকদের কাছ থেকে ঘটনা এখন পর্যন্ত কমই পেয়েছি, একদম যে পাইনি তা নয়। আবার ডাক্তারদের কাছ থেকে ঘটনা পেয়েছি, যারা ড্রাইভিং প্রফেশনে রয়েছেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স চালক, তারপর ট্রাক ড্রাইভার, এনাদের কাছ থেকে ঘটনা পেয়েছি। তো শিক্ষকদের কাছ থেকে ঘটনা কম পেয়েছি। আর এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম ইমন। তিনি উত্তরার একটি বেসরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। ওনার বাড়ি খুলনাতে। আর যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটির সময়কাল 1970-এর দশকের। আর ঘটনাটি ঘটেছিল খুলনা ভৈরব নদীর নিকটবর্তী গ্রামের নাম হচ্ছে শোলপুর বা দেয়ারা। এই দুটো গ্রামের মধ্যে কোনো একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছিল বলে উল্লেখ করেছে। যেহেতু অনেক আগের তো ঘটনাটা, এই জন্য স্পেসিফিক ভাবে বলাটা খুব মুশকিল। তবে ঘটনাটি সত্যি একটি ঘটনা। ওই এলাকার অনেক মুরব্বী এই ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ওই গ্রামের একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠান বলতে ওই বাড়ির যিনি ছেলে, তাকে পার্শ্ববর্তী একটি গ্রামে বিয়ে ঠিক হয় এবং সেখানে গিয়ে নির্দিষ্ট দিনে তিনি বিয়ে করেন। আর গ্রামের ব্যাপার তো, আর বিয়ের ব্যাপার তো, প্রথমত গ্রাম এই কারণে বলছি যে যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না। আর বিয়ের ব্যাপার তো টাইম অনুযায়ী সবকিছু কিন্তু হয় না, একদম স্পেসিফিক ভাবে যে দুটোর সময় বিয়ে হবে, দুইটাই হতে হবে, এমনটা কিন্তু হয় না, দেরি হয়ে যায়। আবার বিয়ের পরে বিদায় নিতে নিতেও কিন্তু একটু সময় লেগে যায়। তো এই কারণে দেখা যাচ্ছিল যে যেখানে ওই ভদ্রলোক বিয়ে করতে গিয়েছেন, যেতে যেতে ওনার একটু দেরি হয়ে গেছে। আর বিয়ের আনুষ্ঠানিকতা সেরে কনে পক্ষের বাড়ি থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন তো এভাবে প্রাইভেট কার বা এরকম উন্নত কোনো যানবাহনে আসা যাওয়া করা যেত না। ওই সময় পালকি ছিল গ্রামগঞ্জের বিয়ের ক্ষেত্রে একমাত্র বাহন। তো জামাই হেঁটে হেঁটে আসছিল, আর যিনি স্ত্রী উনি পালকির মধ্যে ছিলেন। তো আসছেন, আস্তে 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 সন্ধ্যা ঘনিয়ে যাবে এমন একটি সময়ে একটি বট গাছের কাছে এসে তারা থেমে যান। কারণ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আগানোটা কঠিন ছিল, কারণ সবার কাছে ছাতা ছিল না। আর বোঝা যাচ্ছিল বৃষ্টিটা বেশিক্ষণ চলবে না, মানে বৃষ্টির ভাব দেখেই বোঝা যাচ্ছিল যে বৃষ্টিটা থেমে যাবে। এই অনুমান থেকেই ওই বট গাছের নিচে ওই বরপক্ষ এবং কনেপক্ষের যারা যারা এসেছিলেন তারা সবাই ওখানে অপেক্ষা করছিলেন। কিছু সময়ের মধ্যে বৃষ্টি থেমেও যায়, আবার তারা যথারীতি ওইখান থেকে চলে যান। বাড়িতে যাওয়ার পরপরই হঠাৎ করে যিনি বর আর কি, তিনি বলছিলেন তার পরিবারের লোকদেরকে যে আমার শরীরটা যেন কেমন কেমন করছে, অসুস্থতা অনুভূত হচ্ছে। এবং দেখা যায় যে ওনার শরীরে হাত দিয়ে ওনার শরীরে জ্বর এসেছে। এখন সবাই চিন্তা করেছে যে বিয়ের আয়োজন করতে তাকেও তো দৌড়াদৌড়ি করতে হয়েছে, সারাদিন পরিশ্রম করতে হয়েছে, আবার এতটা পথ হেঁটে এসেছে, যার কারণে হয়তোবা তার মধ্যে এই অসুস্থতাটা চলে আসতেই পারে বা জ্বর আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। তখন তাকে বিশ্রাম নিতে বলা হয়। তো উনি শুয়ে পড়েন। দেখা গেল মধ্যরাত্রে ওনার শরীরে প্রচন্ড জ্বর, মানে অস্বাভাবিক রকমের মানে জ্বর আসে। আর গ্রামে জ্বর আসলে যেটা করতো সেটা হচ্ছে যে মাথার নিচে একটা পলিথিন জাতীয় কিছু বা কলাপাতা জাতীয় কিছু দিয়ে মাথার উপর পানি ঢালা হতো। তো এরকম চিকিৎসা ওনার চলছিল। তো ওই রাত্রে ওইভাবে পানি দেওয়া হয়, কিন্তু সকালে দেখা গেল যে জ্বরের কোনো উন্নতি হলো না। আর নতুন বউকে দিয়ে তো সাধারণত বাড়িঘরের কাজ খুবই কম করানো হয়, তাই না? প্রথম 1-2 দিন কিন্তু তাকে দিয়ে কোনো কাজ করানো হয়নি। আর একটা অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করে যে নতুন যিনি কনে বা বউ এসেছেন, তার খাবার দাবারের পরিমাণ অনেক বেশি। 5-6 জনের খাবার সে একাই খেয়ে ফেলে।
আর যেহেতু সদ্য বিয়ে হয়েছে, তাকে তো কিছু বলাও যাচ্ছে না খাবারের এই বিষয়টা নিয়ে। আর বিয়ে বাড়ির একটা আনুষ্ঠানিকতা তো কয়েকদিন ধরে চলতে থাকে, আত্মীয় স্বজনরা আসে, বাড়িতে ভালো ভালো খাবার রান্না হচ্ছে, তো খাবারেরও কোনো সমস্যা ছিল না। কিন্তু ওনার এই অস্বাভাবিক রকমের খাবার খাওয়া দেখে সবাই একটু কানাঘুষা করে, কি ব্যাপার, নতুন বউ এত পরিমাণ খাওয়া দাওয়া করে, গৃহস্থ বাড়ির বউ যদি এত পরিমাণ খাবার গ্রহণ করে তাহলে তো ওই গৃহস্থর ফকির হতে সময় লাগবে না। এইরকম কথাবার্তা কানাঘুষা চলছে। ওদিকে ওই বাড়ির যিনি ছেলে, যিনি বিয়ে করেছেন, তার জ্বর কিন্তু নামছে না। দিনের মধ্যে 5-6 বার করে, মিনিমাম 5-6 বার করে তার মাথায় পানি দিতে হচ্ছে, শরীর মুছিয়ে দেওয়া হচ্ছে, এবং মনে হচ্ছে উনি অচেতনের মতো অবস্থায় পড়ে আছেন। আর তখনকার সময় জ্বরটা তো আসলে ওইরকম অস্বাভাবিক ব্যাপার হিসেবে চিন্তা করা হতো না, স্বাভাবিকভাবেই সেটা কাউন্ট করা হতো, এবং লোকাল যে চিকিৎসা বা গ্রাম্য যে চিকিৎসা সেটা দিয়েই জ্বর সারানোর চেষ্টা করা হতো। তো সেটাই চলছিল। এর মধ্যে 2 দিন অতিবাহিত হয়ে গেছে। তৃতীয় দিন যখন ওই নতুন যে কনে, তার যে শাশুড়ি মানে ছেলের মা, সে বলে যে বৌমা, ছেলের মাথায় তো পানি দিতে হবে, তুমি যাও একটু কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসো। তো একটা কাঁচি তার হাতে দেন এবং বলেন যে যাও কেটে নিয়ে আসো। এখন ওই কনের যে শাশুড়ি, সে দেখছে যে বাড়ির কিন্তু চতুর্দিকে কলা গাছ ছিল, এক সাইডের কলা গাছগুলো বড় বড় ছিল, মানে অনেক বড় হয়ে গেছে, সেখানে হাত দিয়ে নাগল পাওয়া যায় না। আর এক সাইডে কলা গাছগুলো ছোট, সেখানকার কলা গাছ ছোট কিন্তু পাতা আবার বড়। ওই পাতাগুলোই মূলত এই কয়েকদিন ওই ছেলের মাথায় পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। তো ওই কনের শাশুড়ি সে দেখছে যে বাড়ির বউ, সে ওই ছোট কলা গাছের দিকে না গিয়ে সে হেঁটে হেঁটে বড় কলা গাছের দিকে চলে গেল, যেখানে নাগাল পাওয়া খুব কঠিন বা অসম্ভব বলা চলে, তার ওই হাইটে কোনোভাবেই পাওয়া যাবে না। উনি চিন্তা করলেন যে বউ কি করে, বউ ওই দিক না গিয়ে ওই দিক গেল কেন, দেখি তো যাই ওইদিকে। তো উনি ওইদিকে হাঁটা শুরু করেন। আস্তে আস্তে উনি ওনার বেটার বউয়ের পিছু নেন, যে দেখেন যে সে কি করছে। তো তিনি গিয়ে দেখেন, একটু দূর থেকেই দেখেছেন, খুব যে কাছে গিয়ে দেখেছেন তা না, দূর থেকে দেখেছেন যে তার ছেলের বউ একটা বড় কলা গাছের নিচে গেল, এবং নিচে যাওয়ার পর সে ওই কলা গাছের যে পাতা, মানে ডগা সহ পাতা, সেটা কাটা শুরু করলো। তো সে যখন কাটা শুরু করেছে, তার স্বাভাবিক যে হাতের আকৃতি ছিল, সেই আকৃতি থেকে আরো 3-4 হাত লম্বা হয়ে গেছে হাত। তো উনি দূর থেকে দেখছিলেন, তো উনি চিন্তা করছেন যে আমি কি ঠিক দেখছি, ও কি কলা পাতা কাটছে, ওর হাত কি লম্বা নাকি যেরকম ছিল সেরকমই আছে। তো উনি আসলে যেহেতু বয়স্ক মানুষ ছিলেন, চিন্তা করেছেন চোখে একটু কম টম দেখেছি মনে হয়, তো এই বিষয়টা নিয়ে খুব আর কি কিছু বলেন না। তবে ফেরত আসার পর জিজ্ঞেস করেন যে বউ, তুমি এত বড় কলা গাছের কলা পাতা কিভাবে কাটলা, তোমার তো নাগাল পাওয়ার কথা নয়। তখন ওনার বেটার বউ বলেন যে আমি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে কলা পাতা কেটেছি। উনি বলেন ওখানে উঁচু জায়গা কোথায়, ওখানে তো উঁচু জায়গা নাই। তখন সে উত্তর দেয় যে আমি চেষ্টা করে কেটেছি। সে আর কোনো কিছু মানে বলতে চায় না, এভাবেই এড়িয়ে যায় বিষয়টা। আর ওনার শাশুড়িও বিষয়টা এড়িয়ে যায়, যে বিষয়টা নিয়ে খুব বিশেষ কথা বলার দরকার নাই, কারণ বিষয়টা অদ্ভুত, আর আমি নিজের চোখে দেখলেও সেটা দৃষ্টি বিভ্রম হতে পারে। এই জন্য সে এই বিষয়টা নিয়ে আসলে বেশি একটা কথা বলে না। এদিকে দুপুরবেলা যখন গোসলের সময় হয়, বাড়ির কাছে পুকুর ছিল, তো নতুন বউ ওইখানে পুকুরে গোসল করতে গেছে। এবং পুকুরে গোসল করতে গেলে কি হতো, সাধারণত গ্রামের আমরা দেখতে পারি যে ওই একটা কলস নিয়ে যেত, পুকুরের পানি নিয়ে আসতো। তো অন্যান্য মহিলা যারা ওই পুকুরে গোসল করতে যেতেন, তারা গোসল করার পরে তাদের কোমরে কলসটা নিয়ে তারপর বাড়িতে ফিরতেন, কারণ পানি ভর্তি কলসের ওজন তো অনেক। কিন্তু ওই বাড়ির যিনি বউ, মানে যেই বাড়িতে বিয়ে হয়েছে নতুন, তো তার শাশুড়ি খেয়াল করছেন, মানে ওই বউয়ের শাশুড়ি খেয়াল করছেন যে তার বেটার বউ সে ঠিকই কলস নিয়ে আসছে, কিন্তু কোমরে করে না, সে হাতের একটা আঙ্গুলের সাথে বাঁধিয়ে ওই ভরা কলস নিয়ে আসছে। একটা আঙ্গুলের সাথে মানে লাগিয়ে একটি ভরা কলস আনা, এটা কি চারটিখানি কথা? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আর গ্রামে কিন্তু মেয়েদের ওই সময় অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তার বয়স ছিল 13 কি 14 বছর সর্বোচ্চ, এরকম। তো 13-14 বছর বয়সের একটা কিশোরী, সে একটা খালি কলসই তো ধরতে গেলে শরীরে এক অংশ কাত হয়ে যাওয়ার কথা, সেখানে একটা ভরা কলস কিভাবে এক আঙ্গুলের সাথে বাঁধিয়ে নিয়ে আসবে? এই বিষয়টা অস্বাভাবিক ছিল। এতদিন পর্যন্ত বা এই কয়েকদিন পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কিন্তু ওই পরিবারের যিনি কর্তা, মানে যে ছেলের বিয়ে হয়েছে তার বাবা, মানে ওই মেয়ের শ্বশুর, তাকে কিন্তু কিছুই বলেননি। এরপরে ওই মেয়ের শ্বশুরের কাছে তার শাশুড়ি সব কথা বলেন যে এই ঘটনা এরকম এরকম ঘটছে, তার খাওয়া বেশি, তাকে কলা পাতা আনতে দিলাম এই ঘটনা, আবার পুকুরের থেকে সে কলসি ভরে পানি নিয়ে এসে এক আঙ্গুলে ঘটনা কি,
সবকিছু তো অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তখন ওই মেয়ের শ্বশুর সে এই বিষয়টা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করেন। তিনিও নামাজ কালামী ছিলেন, তিনি অনেক কিছু বোঝার চেষ্টা করতেন। তিনি তৎক্ষণাৎ বাড়ি থেকে চলে যান এবং গিয়ে একজন ভালো হুজুরের সাথে কথা বলেন এবং ওই রাত্রেই তিনি হুজুরকে নিয়ে আসেন। হুজুরকে নিয়ে আসার পরে দেখা যায় যে ঘরের মধ্যে ওই বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কোথায় গেল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ওই হুজুর বলেন যে আপনারা ঠিকই ধরেছেন, এই মেয়েটা আসলে একটা পরী, তবে সে অতটা খারাপ না, আবার খুব যে ভালো তাও না, আবার এটা যে খুব শক্তিশালী পরী এটাও না। সুতরাং আপনাদের খুব দুশ্চিন্তা করার কারণ দেখছি না, আমি চেষ্টা করছি বিষয়টা সমাধান করার জন্য। এদিকে ওই বাড়ির যে ছেলে যে বিয়ে করেছে সে কিন্তু খুব অসুস্থ, মানে ওই যে জ্বরে তো সে এই কয়দিন উঠতেই পারতেছিল না। তখন তাকে ধরাধরি করে একটা গোল বৃত্তের মধ্যে এনে বসানো হয় এবং ওই হুজুর দোয়া কালাম পড়া শুরু করেন। হুজুর দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে হঠাৎ করে ওই ছেলের শরীর কেঁপে ওঠে এবং সে কথা বলতে শুরু করে যে আমাকে কেন ডাকলা, আমি তো চলেই গেছি, আবার ডাকলা কেন? তখন ওই হুজুর বলে আগে বলো তুমি কেন আসছিলা, এবং এই যে বউটা আসল যে বউ এ কোথায়? তখন বলে যে আমার বয়স 300 বছরেরও আরো অনেক বেশি, আমি ওই বট গাছটাতে থাকি। যখন সন্ধ্যার সময় ওরা ওদিক দিয়ে আসছিল তখন আমি পালকির মধ্যে ঢুকে বউ সেজে বসেছিলাম এবং সকলের অগোচরে অদৃশ্যভাবে ওই বউকে আমি বট গাছের মাথায় একটা বিশেষ জায়গা রয়েছে, ওই জায়গাটাতে কেউ যায় না এবং ওখান থেকে পড়ে যাওয়ারও কোনো সুযোগ নাই, ওইখানে আমি ওই বউটাকে এই 3-4 দিন দেখে এসেছি। আর এই বউটাকে ওইখানে রেখে ওর কোনো ক্ষতি আমি করি নাই, আর এখানে বউ সেজে আমি বসেছিলাম। তখন তাকে ওইখান থেকে চলে যেতে বলা হয়। সে তো কিছুতেই যাবে না, সে বলে আমি ঘর সংসার করব। তখন বলে যে এভাবে ঘর সংসার হয় না, মানুষের সাথে পরীর বিয়ে হতে পারে কিন্তু কোনো একটা মেয়ের রূপ ধরে সেই মেয়ের ক্ষতি করে এভাবে ঘর সংসার হয় না, তুমি চলে যাও, ঘর সংসার তোমার হবে না এর সাথে। সে যেতে না চাইলেও পরবর্তীতে জোর করেই তাকে তাড়ানো হয় এবং প্রতিশ্রুতি দেওয়া হয় এবং নেওয়া হয় যে সে আর ফেরত আসবে না এবং ওই পরীকেও কোনো ক্ষতি করা হবে না, পরী ওদের কোনো ক্ষতি করবে না। এবং ওই মেয়ের অবস্থান সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, বলা হয় যে ওইখান থেকে তাকে নিয়ে আসতে। তারপর ওই মেয়ে ওখান থেকে মানে ওই পরীটা তার শরীর ছেড়ে চলে যায় এবং বলে যে আসলে নতুন বিয়ের পর এই ছেলেটা যে জ্বর এসেছে, এই জ্বরটা এসেছিল এই পরীর এখানে উপস্থিত থাকার প্রভাবেই। সে যে ইচ্ছা করে তার জ্বরটা নিয়ে এসেছে বিষয়টা এরকম না, বলেছে তার কাছে থাকার প্রভাবেই এরকম জ্বর এসেছিল। সে যখন চলে যায় এরপরে ওই রাত থেকেই তার জ্বর ভালো হয়ে যায় এবং সে দিব্যি সুস্থ। আর ওই রাতেই কিন্তু ওই বট গাছে সকলে যায়, কেউ মশাল জ্বালিয়ে যায়, টর্চ লাইট নিয়ে যায় এবং উপরে উঠে দেখে যে ওই যে নতুন বউয়ের শাড়ি পরা ওই অবস্থাতেই সে একটি ডালের উপর, মানে চারদিকে ডাল ছিল এমন ভাবে ছিল ওখান থেকে পড়ে যাওয়ার সুযোগ নেই, সে সেন্সলেস অবস্থায় রয়েছে। তখন ওইখান থেকে তাকে নামানো হয়। তার জ্ঞান ফেরার পর সে কিছুই বলতে পারেনি, শুধু এতটুকু বলে যে পালকির মধ্যে কখন যে সে ঘুমিয়ে গিয়েছিল, তারপরে এখন পর্যন্ত কি হয়েছে, কয়দিন অতিবাহিত হয়েছে এই বিষয়ে সে কিচ্ছু জানে না। আর এদিকে যে এত কিছু হয়ে গেছে তার কিন্তু কোনো খেয়াল নেই। সে 3-4 দিন ধরে যে বট গাছের উপরে আছে সে কিছুই বলতে পারে না, সে শুধু ঘুমিয়েছে, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। তো যাই হোক, এই ঘটনাটি ওই এলাকায় বহুল প্রচলিত একটি ঘটনা ছিল। আমরা এই টাইপের ঘটনা যদিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শুনেছি। অনেকে বলতে পারেন তাহলে কি ওই প্রান্তের ঘটনাটাই কি এখানে ঘটেছে? আমি বলবো যে না, কারণ জিন তো আর একটা না, কোটি কোটি জিন রয়েছে। তো গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটাটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমাদের গ্রামীণ লোকসাহিত্যের একটা বিশেষ অংশ হচ্ছে এই ধরনের ভৌতিক গল্পগুলো। এটা শুধু এক জায়গায় ঘটে বিষয়টা এরকম না, বিভিন্ন জায়গায় ঘটে। আমি ছোট ছিলাম, আমি ছোটবেলায় আমি নানি বাড়িতে বেড়াতে গিয়েছি একবার। তখন আশেপাশের যারা আছেন মুরব্বী, বিশেষ করে মহিলারা, তারা গল্প করছেন তারা একটা জায়গায় জিন ছাড়ানো দেখতে গিয়েছে। জিন ছাড়ানোর একটা পর্যায়ে ওই কবিরাজ বলেন যে তুমি যে চলে যাবে প্রমাণ কি? তখন একটি ভরা পানির কলস দাঁত দিয়ে কামড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং যাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙে দিয়ে যায় প্রমাণ হিসাবে। এখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। এই যে কমন যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ভূত তাড়ানোর ক্ষেত্রে একদম ফিনিশিং পর্যায়ের একটা সাধারণ একটি ঘটনা। এটা কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনেকেই দেখেছে, আমি নিজের চোখে দেখি নাই, কিন্তু যারা দেখেছে এরকম অনেককেই আমি চিনি। তো প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটে, তবে এগুলো সত্য ঘটনা, এতটুকু আমি বলতে পারি। তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মাইনুল ইসলাম ইমন ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। তিনি বলেছেন তার কাছে আরো ঘটনা আছে, পর্যায়ক্রমে তিনি সেই ঘটনাগুলো আমাদেরকে ইনশাল্লাহ পাঠাবেন। আমরা অপেক্ষায় রইলাম, গ্রামের অনেক সুন্দর সুন্দর ঘটনা তিনি আমাদেরকে উপহার দেবেন ইনশাল্লাহ। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আরো একটি নতুন ঘটনায়।
এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মামুন আব্দুল্লাহ। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানায়। উনি ওনার গ্রামের নাম স্পেসিফিক ভাবে উল্লেখ করেছেন, কিন্তু সঙ্গত কারণে ওনার স্পেসিফিক ঠিকানাটা গোপন রাখতে বলেছেন। আর ওনার গ্রামের নামটি গোপন রেখেই আমরা ঘটনাটি শুরু করতে যাচ্ছি। ঘটনাটি শুরু হয়েছিল অনেক আগে। ওনার নানার হাত ধরে ঘটনাটির সূত্রপাত হয়েছিল। উনি পূর্ব পাকিস্তানের একজন সেনা সদস্য ছিলেন। কাহিনীটি সেই সময়ই সূত্রপাত হয়েছিল। আর এই ঘটনাটি শেষ পর্যন্ত ওনার বড় খালা পর্যন্ত এসেছিল। বড় খালার সাথেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তো চলুন সেই ঘটনাটি আমরা শুনে আসি। উনি যখন মামুন আব্দুল্লাহ ভাইয়ের নানা, তিনি যখন ছুটিতে বাড়িতে আসতেন, বাড়িতে আসার পর উনি খালে মাছ ধরতে খুবই পছন্দ করতেন। খাল বা বিল এই জায়গাগুলোতে উনি মাছ ধরতেন। মাছ ধরাটা তার একটা নেশাই ছিল। প্রতিবারই যখন সে ছুটিতে আসে, প্রতিবারই সে ছুটির সিংহভাগ সময়টি মাছ ধরে কাটান। তো যেহেতু আর্মিতে চাকরি করতেন, সেখানে ওই ক্যান্টনমেন্ট বা অন্যান্য জায়গায় তো আসলে মাছ ধরার কোনো সুযোগ থাকে না। তো ওনার এই নেশাটা বাড়িতে আসার পরে সেটা মেটানোর চেষ্টা করেন। তো স্থানীয় একটা খাল ছিল, ওই খালটাকে বলা হতো অফার খাল। তো ওই অফার খালে উনি সিংহভাগ সময় মাছ ধরতে যেতেন, আর অন্যান্য জায়গাও যেতেন। তো ওই খালটাতে উনি মাছ বেশি ধরতেন আর কি। তো উনি মাছ ধরার প্রস্তুতি নিয়ে উনি যাচ্ছিলেন মাছ ধরতে। উনি ছুটিতে এসেছিলেন এবং গতানুগতিক অভ্যাসের কারণে মাছ ধরতে যাচ্ছিলেন। আর মাছ ধরার যে প্রস্তুতি বলতে যেটা আমরা বুঝি, সেটা হলো যে উনি একটা কোচ নিয়ে এবং প্রায় 2-3 হাত লম্বা একটা দা নিয়ে এবং হাতে একটা ব্যাগ নিয়ে বের হয়েছিলেন। কোচ দিয়ে বা টেটা দিয়ে হলো মাছ ধরতেন। আর দাটা এই কারণে রাখতেন, রাতের বেলা অনেক সময় অনেক জন্তু জানোয়ার সামনে চলে আসে, তারপর চোর ডাকাতের একটা ভয় থাকে। এই জন্য নিজের নিরাপত্তা এবং বিভিন্ন কারণে দাটা সাথে নিয়ে বের হতেন। আর বাজার করে ব্যাগটা নিয়েছিলেন ওর ভিতরে মাছ রাখার জন্য। তো মাগরিবের আজানের পর মামুন আব্দুল্লাহ ভাইয়ের নানা বাসা থেকে বের হয়ে খালের দিকে রওনা দেন এবং খালে তিনি গিয়ে আপন মনে মাছ ধরতেছেন আর কি। এবং আল্লাহর রহমতে তিনি দেখছেন ভালোই মাছ পাচ্ছেন ওই দিন। আর মাছ ধরে ওনার যে ব্যাগ রয়েছে সাথে, এটা উনি কোমরের সাথে রেখেছিলেন, ওই ব্যাগের মধ্যে মাছগুলো ভরে রাখছিলেন। আর মাছ ভরার পরে ওই ব্যাগের মধ্যে নড়াচড়া হচ্ছিল, স্বাভাবিক নড়াচড়া তো হবেই। আর উনি কিন্তু পানির মধ্যে নেমে মাছ ধরছিলেন। পানির মধ্যে নেমে মাছ ধরার কারণে হচ্ছে কি, যে ওনার ওই ব্যাগটাও তো পানির ভেতরে অনেকটা ডুবে আছে। এই কারণে ব্যাগের ভিতরে নড়াচড়া হওয়াটা স্বাভাবিক, যেহেতু মাছ টেটা দিয়ে মেরেই উনি ওর মধ্যে রাখছিলেন। ওনার হাতে কিন্তু একটা টর্চ লাইটও ছিল, দাটাও কোমরে ছিল। হাতে একটা টর্চ লাইট দিয়ে ওই মাছের অবস্থানটাকে শনাক্ত করতেন, তারপর টেটা দিয়ে আঘাত করতেন। তো যাই হোক, উনি অনেক মাছ ধরছিলেন, কিন্তু ওনার মনে হচ্ছিল যে ওনার যেই ব্যাগটা, মাছের যে ব্যাগটা, এই ব্যাগটা যতটুকু ভারী হওয়ার কথা ছিল ততটুকু ভারী না। উনি মাঝে মাঝে কি করছিলেন, ব্যাগের মধ্যে তাকিয়ে টর্চ লাইট মেরে দেখছিলেন যে মাছগুলো ঠিকঠাক আছে কিনা। অদ্ভুত ব্যাপার হলো, উনি যখনই ব্যাগের মধ্যে টর্চ লাইট মারেন তখন দেখে যে ব্যাগের ভিতরে মাছগুলো সব ঠিকঠাক আছে। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, ওনার কাছে মনে হচ্ছিল উনি যে পরিমাণ মাছ ধরেছেন তার থেকেও বেশি মাছ ওর মধ্যে রয়েছে। তো ওনার কাছে আসলে তেমন কোনো কিছু খটকা লাগছিল না শুরুর দিকে। তো একটা পর্যায়ে উনি মনে করলেন, যাক অনেকগুলো মাছ তো ধরেছি, এবার বাড়ির দিকে চলে যাই। তো উনি পানির থেকে উঠে আবার বাড়ির দিকে যাওয়া শুরু করেন। কিন্তু যখনই পানি থেকে উঠেছেন তখন ওনার কাছে মনে হচ্ছিল ওনার ব্যাগে মাছের পরিমাণ খুবই কম। তখন উনি টর্চ লাইট মেরে দেখেন, আরে এ কি, এতক্ষণ যে এত মাছ দেখলাম, এই মাছগুলো গেল কোথায়? মাছ তো দেখছি একদম নাই বললেই চলে। সারাক্ষণ তাহলে যে এত মাছ ধরলাম, এই মাছগুলো কে নিল, কোথায় গেল? তো উনি ভাবছিলেন, যেহেতু ওনার শরীরের একটা অংশ পানির নিচে ডুবন্ত ছিল, ওই ব্যাগটাও পানির নিচে ডুবন্ত ছিল, কোনো কারণে হয়তোবা ওই মাছগুলো উপর দিয়ে বের হয়ে চলে যেতে পারে। উনি মন টন খুব খারাপ করে বাড়ির দিকে হাঁটছেন, এত কষ্ট করে মাছগুলো ধরলেন, কিন্তু কাজ তো হলো না। যাই হোক, সবসময় যে একরকম হবে বিষয়টা এরকম না, কখনো মাছ পড়বে কখনো পড়বে না। উনি নিজের মতো করে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওনার মনে হচ্ছে পেছনে কেউ হেঁটে আসছে। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন কালো রঙের একটা কুকুর তার পিছু পিছু হেঁটে আসছে। তো উনি ভেবেছেন হয়তোবা ওনার ব্যাগে মাছ থাকার কারণে বা আষ্টে গন্ধ থাকার কারণে ওই কুকুরটা তার পিছু নিয়েছে। আর উনি জানতেন যে রাতের বেলা মাছ নিয়ে যাওয়ার সময় এরকম কুকুর বিড়াল সাথে আসে, এটা ভৌতিক কোনো ব্যাপার, বিষয়টা এরকম না, এমনিতেও আসে। তো উনি ব্যাপারটা একদম স্বাভাবিকভাবে নিয়েছেন। তো উনিও হাঁটছেন, ওর পিছন পিছন কুকুরটিও হাঁটছে। একটা পর্যায়ে দেখা গেল ওই কুকুরটি একটু দৌড় দিয়ে ওনার সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল, মানে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল আর কি। তো উনি বিষয়টা একদমই স্বাভাবিকভাবে নিয়েছেন, উনি ওনার মতো করে হেঁটে বাড়ির দিকে যাচ্ছেন। কিছু সময় পর হঠাৎ করে মনে হলো আবার পেছনে কেউ হাঁটার
শব্দ হচ্ছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই কুকুরটা আবার তার পেছনে হেঁটে আসছে। তো উনি ভাবলেন যে কি ব্যাপার, এই কুকুরটা না একটু আগে আমার সামনে দিয়ে দৌড়ে চলে গেল, আবার পেছন পেছন হেঁটে আসছে কেন? তো উনি ভাবলেন হয়তো কোনো ঝোপের মধ্যে রাস্তার পাশে লুকিয়েছিল, আবার আমার পিছু নিয়েছে। তো উনি কুকুরটাকে আসলে কিছু বলছেন না। তো কুকুরটা এবারও একটা পর্যায়ে তার হাঁটার গতি বাড়িয়ে দিয়ে একটু দৌড় দিলেই বলা, মানে দৌড় দেয়াই বলা চলে, কিন্তু অতটা জোরে দৌড় না, মৃদু দৌড় আর কি, দিয়ে সামনে দিয়ে হেঁটে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এর কিছু সময় পর আবার উনি ফিল করলেন যে পেছনে কেউ হেঁটে আসছে। আবার তাকিয়ে দেখেন ওই কুকুরটা। এরকম 3 থেকে 4 বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তো এখন মামুন আব্দুল্লাহ ভাই নানা চিন্তা করছে যে কি ব্যাপার, এই কুকুরটা এরকম ডিস্টার্ব করছে কেন? তো উনি খুব বিরক্ত হন। উনি আসলে এটাকে প্যারানরমাল কোনো কিছু বা এইগুলো কিছু ভাবেন নাই। এরপরেও যখন ওই কুকুরটা আবার পেছনে পেছনে হেঁটে আসছিল, এইবার উনি ঘুরে ওনার কোমরে থাকে যে দা রয়েছে, সেই দাটি নিয়ে ওই কুকুরটাকে ভয় দেখানোর জন্য আঘাত করতে উদ্যত হন। অনেক সময় আমরা কাউকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করে ফেলি। যেমন কাউকে আমরা আঘাত করার জন্য উদ্যত হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা নাই যে তাকে মারবো, কিন্তু কোনো কারণে ওই আঘাতটি গায়ে লেগে গেছে। বিষয়টা এরকমই হয় যে উনি কুকুরকে আঘাত করার জন্য উদ্যত হয়েছেন, কিন্তু কোনো কারণে ওই আঘাতটি ওই কুকুরের গায়ে লেগে যায়। গায়ে লাগার কারণে ওই কুকুরটি ভয়ানক জোরে একটা চিৎকার করে ওঠে, আর্তনাদ করে ওঠে, এবং সাথে সাথে সে রাস্তার পাশ দিয়ে নিচে নেমে চলে যায়। এবং কোন দিকে যে চলে যায় এটা মামুন আব্দুল্লাহ নানা বলতে পারেন না। তো উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি চিন্তা করেন, যাচ্ছে কুকুরটাকে আঘাত করলাম, কাজটা কি ঠিক হলো? এটা আবার প্যারানরমাল কোনো কিছু না তো। তো উনি ওনার স্ত্রীকে বলেন যে একটু আগুনের ছেঁকা দাও আমাকে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো আগুনের ছেঁকা দেওয়া হয়। উনি যথারীতি ঘুমিয়ে পড়েন। প্রথম দিন যায়, দ্বিতীয় দিন যায়, কোনো সমস্যা হয় না। তৃতীয় দিন ঘটে একটি ভয়ানক ঘটনা। রাতের বেলা, তখন অনেক রাত, হঠাৎ করে উনি ওরে বাবা গো মাগো বলে চিৎকার করে ওঠেন। ওনার পাশে থাকা ওনার স্ত্রী, সেও ধর্ম করে উঠে বসেন, কি হলো কি হলো? পরে তাকিয়ে দেখা গেল যে উনার পিঠ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে, এবং এত জোরে রক্ত বের হচ্ছে যে এটা দেখে ওনার ওয়াইফ ভয় পেয়ে যান। উনিও চিৎকার চেঁচামেচি করতে থাকেন। অন্য ঘরের লোকজন চলে আসে। সবাই এসে দেখতে পায় যে ওনার পিঠে কেউ থাবা দিয়ে চামড়া উঠিয়ে নিয়েছে, এবং প্রায় গভীর একটা ক্ষত সৃষ্টি হয়েছে। এখন হঠাৎ করে এই অবস্থা, এটা কে করলো? বোঝাই যাচ্ছিল কোনো হিংস্র প্রাণীর আঘাত এটা, কিন্তু এইখানে তো কোনো হিংস্র প্রাণী নেই। এই ঘটনাটা কে ঘটালো? যাই হোক, দ্রুত তাকে চিকিৎসা দেওয়া হয়। সকালবেলা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় ব্যান্ডেজ করা হয়। তখন ওখানকার লোকজন বলে, বিশেষ করে ডাক্তাররা বলে যে আপনাকে এই কোন জন্তু আঘাত করেছে? এটা তো কোনো জন্তুর আঘাত, খুব ধারালো থাবা রয়েছে তার। এখন উনি তো বলেন না, তো ঘরের মধ্যে কে আসবে? উনি বলেন যে এরকম তো হওয়ার কথা না। তো যাই হোক, পরিবারের লোকজন বুঝতে পারে যে এটা স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না, এটি নিশ্চয়ই অন্য কোনো একটা ব্যাপারের কারণে ঘটেছে। তখন একজন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ ওনার সকল কথা শুনে উনি ওনার মতো করে রিচুয়াল করেন, এবং উনি বলেন যে যে রাতে তুমি মাছ ধরতে গিয়েছিলে, ওই রাতে তোমার ধরা মাছগুলো যে খেয়েছিল এবং কুকুর হয়ে তোমার যে পিছু নিয়েছিল এবং তাকে তুমি আঘাত করেছিলে, সে ওই একটাই জিনিস, একটা পিশাচ প্রকৃতির জিন। তোমার মাছগুলো খেয়ে গেছে, এবং তুমি যখন মাছ ধরছিলা তখন সে ওই ব্যাগের মধ্যে থেকে মাছ খাচ্ছিল, কিন্তু তুমি যখন টর্চ মেরেছিলে তুমি তখন দেখেছো যে ওই ব্যাগের মধ্যে আরো মাছ রয়েছে। আসলে আরো মাছ ছিল না, ওই মাছগুলো সে প্রতিনিয়ত খেয়ে যাচ্ছিল। তুমি যেটা দেখেছো এটা তোমার ভ্রম বা অপটিক্যাল ইলিউশন ছিল, এই মায়াজালটা সে সৃষ্টি করেছিল। সে সব মাছ খেতে পারেনি, তুমি উঠে গিয়েছো, তারপরে কুকুর বেশে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। সে চিন্তা করেছিল ওই মাছগুলো তুমি ফেলে দেবে। সে তোমাকে প্রথমে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি পরবর্তীতে ভুল করে তাকে ভয় দেখাতে গিয়ে আঘাত করে ফেলেছো। এই জন্য এই জিনিসটা তোমার পিছু নিয়েছে। যাই হোক, আমি চেষ্টা করছি জিনিসটা থেকে তোমাকে যেন দূরে রাখা যায়। তো উনি ঝাড়ফুঁক করে দিয়ে যান, ওনার মতো করে উনি রিচুয়াল করেন, রুকিয়া করেন। বিষয়টা বলা যায় যে ওখানেই শেষ হয়ে যায়। দীর্ঘ সময় চলে যায়। ওনার একটা মেয়ে হয়। যখন উনি এই ঘটনা ঘটে তখন সন্তানাদি হয়নি। তারপর ওনার মেয়ে হয়, তারপর আর একটা মেয়ে হয়। ওনার যে ছোট মেয়ে, সেই ছোট মেয়ের সন্তান হচ্ছে মামুন আব্দুল্লাহ। তো ওনার যে বড় মেয়ে, মানে বড় খালা, উনিও ধীরে ধীরে বড় হচ্ছেন, কোনো সমস্যা নাই। ওনার বিয়ে হয়ে যায়, ওই পর্যন্ত কোনো সমস্যা নাই। দেখুন, দীর্ঘ একটা সময়ের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। ওনার বিয়ে হয়ে যাওয়ার পরপরই শুরু হয়ে গেল ভয়ানক একটি সমস্যা। তার মানসিক ভারসাম্যতা দেখা দিল। স্বাভাবিকভাবে আমরা যেটা চিন্তা করি পাগলামি আর কি। তো ওনার পরিবারের লোকজন
তো ওই বিষয়টা এতদিন পরে তো বুঝতে পারছিলেন না কি কারণে হচ্ছিল। পরবর্তীতে শ্বশুরবাড়ির লোকজন তাকে ট্রিটমেন্ট করায়, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তার আচার আচরণ অনেক মারাত্মক খারাপের দিকে চলে যাচ্ছিল। তো মামুন আব্দুল্লাহ ভাইয়ের বড় খালার যিনি হাজবেন্ড, মানে বড় খালু, তিনি অনেক ধার্মিক একজন মানুষ ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন বিষয়টা স্বাভাবিক না, তখন উনি ঝাড়ফুঁক করতেন। উনি যখন ঝাড়ফুঁক করতেন তখন কিছু সময়ের জন্য ঠান্ডা হয়ে থাকতো এবং এরপরে আবার শুরু হয়ে যেত, এবং উনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন। মানে এমন গালিগালাজ যেটা সহ্য করাটাই অনেক কঠিন ব্যাপার। এখন বিষয়টা যেহেতু শুরু হয়েছে, এটা তো সমাধান করার দরকার। এই বিষয়টি যখন আবারও জানানো হয় যে বিষয়টা খারাপের দিকে চলে যাচ্ছে, এটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হবে না, তখন এই মামুন আব্দুল্লাহ ভাইয়ের নানা উনি চিন্তা করেন যে ওই যে কবিরাজটি আমার চিকিৎসা করেছিল ওই কবিরাজের কাছে যাই। উনি কিন্তু ভাবেন নাই যে এই জিনিসটা ওই প্রতিশোধ নেওয়ার জন্য আবার তার মেয়ের কাছে চলে যাবে। তো তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সেই কবিরাজ অনেক আগেই মারা গেছেন, যেহেতু ওনার বয়স হয়েছিল, বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। এখন কি করা যায়? তখন আরো অনেক কবিরাজদের খোঁজ খবর নেওয়া হয়, অনেক কবিরাজ দেখানো হয়, অনেক কিছু ঝাড়ফুঁক, মানে যা যা করার দরকার অনেক কিছু করা হয়েছে, কিছুতেই কোনো সমাধানের দিকে যাওয়া যাচ্ছিল না। এইভাবে দুই পরিবারই অকল্পনীয় যন্ত্রণা সহ্য করতে থাকে দিনের পর দিন, কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর একজন বড় হুজুরের সন্ধান পাওয়া যায়। তো তিনি বলেন একজন তুলা রাশির লোক লাগবে। তো তুলা রাশির লোক ঘরের মধ্যেই ছিল, সেটা হলো মামুন আব্দুল্লাহ ভাইয়ের আম্মু, যিনি তুলা রাশির ছিলেন। তেমন কোনো সমস্যা হয়নি। তো হুজুর ওনার বাড়িতে আসেন এবং আসার আগে বলেছিলেন যে এক দাম দিয়ে একটি আয়না, ছোট্ট একটা আয়না, আর গাভীর দুধ এবং একটি নতুন গামছা কিনে আনার জন্য। এবং এই জিনিসগুলো তার সামনে নিয়ে আসা হয়, উনি ওনার কাজ শুরু করে দেন। ওই একটা পিতলের বাটির মধ্যে গাভীর দুধ রাখা হয় এবং এর মধ্যে ছোট্ট আয়নাটা ডুবিয়ে দেওয়া হয়। আর মামুন আব্দুল্লাহ ভাইয়ের বড় খালাকে বলা হয় যে তুমি তোমার হাত ওই বাটির মধ্যে রাখবা। আর আরো একটা বাটিতে পানি রাখা হয়েছিল এবং ওই হুজুর বলেছিলেন যে আমি যখন বলবো এই পানিটা তাকে তুমি ছিটিয়ে দেবে, মানে ওখানে যার দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি। তো উনি পানির মধ্যে হাত রাখেন। এখন হাত রাখেন বলতে এই বিষয়টি হাত রাখেন বলতে ওই আমি একটা জিনিস ভুল করেছি, ওই ওনার বড় খালা না, মামুন আব্দুল্লাহ ভাইয়ের আম্মু যার তুলা রাশি ছিল, তিনি ওই বাটির মধ্যে হাত রাখেন। প্রথমে হাত রাখার সাথে সাথে ওই আয়নাটি, মানে ওর ভিতরে যে আয়নাটি ছিল, ঠাস ঠাস করে ফেটে যায়। সকলে সেই শব্দ শুনেছিল এবং বাটির মধ্যে ডুবন্ত আয়না হঠাৎ করে ফেটে যাওয়া এটা নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার নয়। এরপর দ্রুততম সময়ের মধ্যে আরো একটি আয়নার ব্যবস্থা করা হয়, ছোট্ট একটা আয়না, আবার ওটার মধ্যে রাখা হয়। এবার রাখার পর ওই হুজুর মামুন আব্দুল্লাহ ভাইয়ের আম্মু, যেহেতু ওনার তুলা এসেছিলেন এই জন্য ওনাকে দিয়ে কাজটি করানো হচ্ছিল, তাকে জিজ্ঞেস করেন মা তুমি কি দেখছো? তখন উনি বলেন আমি দেখতে পাচ্ছি একটা লোমশ দৈত্যাকৃতির একটা দানব, সে একটা বড় গাছের উপর বসে আছে। তখন হুজুর বললেন আমাকে বলো তো সে কি গাছ থেকে নেমে আসছে বা এগিয়ে আসছে? তখন মামুন আব্দুল্লাহ ভাইয়ের আম্মু বলেন না, সে তার একই জায়গায় বসে আছে। তখন হুজুর আরো কিছু দোয়া দুরূদ পড়তে থাকেন। এবার মামুন আব্দুল্লাহ ভাইয়ের আম্মু বলেন হ্যাঁ সে আসছে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে পাশেই তার বড় বোন, মানে মামুন আব্দুল্লাহ ভাইয়ের বড় খালা যিনি বসেছিলেন, তার উপরে সেটা ভর করেন। তখন হুজুর বলেন যে তুমি একে কেন কষ্ট দিচ্ছ? তখন ওই জিনিসটি বলে আমি তো প্রতিশোধ নিচ্ছি, আমাকে আঘাত করেছিল সেই আঘাতের দাগ আমার শরীরে এখনো আছে, আর আমি এর বংশ নির্বংশ করে ছাড়বো। ওর তো আমি এমন কোনো ক্ষতি করিনি যে ওকে দা দিয়ে আমাকে আঘাত করতে হবে। আমি তো মাছই খেয়েছিলাম আর ওর সাথে সাথে হেঁটে আসছিলাম রাতের বেলা, আমি তো ওকে কামড়ও দেইনি, তাহলে কেন ও এত বড় একটা দা দিয়ে নির্মম ভাবে আমাকে আঘাত করলো? এই কারণে আমি ওকে তো কষ্ট দিয়েছি, কিন্তু বিভিন্ন কারণে আমি তাকে বেশি কষ্ট দিতে পারিনি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম। আর এই সুযোগটা আমি পূর্ণভাবে কাজে লাগাবো তার বড় মেয়ের উপর, এবং এই বড় মেয়েকে শেষ করে দিয়ে আমি পরিবারের অন্য সদস্যদের উপর অ্যাটাক করব। তো কোনোভাবেই যখন কাজ হচ্ছিল না, ওই পিশাচ প্রকৃতির জিনকে বোঝাতে সক্ষম হচ্ছিলেন না তিনি, তখন তাকে বোতলে বন্দী করে ফেলেন। এবং এরপর ওই হুজুর বলেন যে ওই পিশাচ প্রকৃতির জিনটি তার শরীরে দীর্ঘদিন ভর করে থাকার কারণে তার শারীরিক যে সমস্যাগুলো হয়েছে এই জন্য আমি টুকটাক ঝাড়ফুঁক করে দিচ্ছি, কিন্তু তাকে একই সাথে ডাক্তারি চিকিৎসাও করাতে হবে। তো একই সাথে ঝাড়ফুঁক এবং ডাক্তারি চিকিৎসা চলতে থাকে। একটা পর্যায়ে হুজুর বলেন যে এখন থেকে আর ঝাড়ফুঁকের প্রয়োজন নেই, এখন শুধু ডাক্তারি চিকিৎসা চলবে, এতে ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। তো এভাবেই উনি আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে যান, আর এখনো উনি জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তবে 7 বছর হতে চললো ওনার নানা মারা গেছেন, মানে মামুন আব্দুল্লাহ ভাই নানা মারা গেছেন। তো প্রিয় লিসেনার্স, আমরা এই ঘটনাটি যখন পড়ি এবং সিলেক্ট করি, তো মাছ ধরা রিলেটেড অনেক ঘটনাই তো আমরা বলে থাকি,
এবং আবহমান বাংলায় এই মাছ ধরা সংক্রান্ত অনেক ঘটনা প্রচলিত আছে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে। ঘটনাটা কোনো কোনো ক্ষেত্রে এই ঘটনাগুলো মিলে যায়, একই রকম হয়। তবে এটা সত্য যে এই ধরনের ঘটনা অহরহ আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে থাকবে। যার কারণে এই ঘটনাগুলোর আসলে শেষ নেই, একটা থেকে আর একটা কিছুটা আলাদা হয়, কিন্তু দেখা গেল যে ওই মূল বিষয় একটাই, যে পিশাচ প্রকৃতির কোনো জিন মাছ খেতে চলে এসেছে এবং মাছ খেতে এসে তারা বিভিন্ন ধরনের মায়াজাল সৃষ্টি করছে। ধন্যবাদ জানাচ্ছি মামুন আব্দুল্লাহ ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করব তিনি আরো চমৎকার চমৎকার ঘটনা আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাতে থাকবেন। প্রিয় লিসেনার্স, যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনাদের হরর ওয়ার্ল্ড পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা স্পেলিংটা চেক করে নিতে পারেন। আর মোবাইল ফোনে কল করার মাধ্যমে বা মেসেঞ্জারে কল করার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে কল করার মাধ্যমে কোনো ধরনের কোনো ঘটনা নেওয়া হয় না। অনেকেই আমাদেরকে নক করেন যে ভাইয়া এই যে আমার নাম্বার, কল করুন, আমার কাছে একটি ঘটনা রয়েছে। বা মেসেঞ্জারে কল করে ঘটনা বলতে চান বা হোয়াটসঅ্যাপে কল করে ঘটনা বলতে চান, এটা কোনোভাবেই পসিবল নয়। ঘটনা অবশ্যই লিখে বা রেকর্ড করে আপনাদেরকে ইমেল করতে হবে। এছাড়া মোবাইল ফোন, মেসেঞ্জার কল, ভয়েস, মানে কোনো ধরনের কোনো ভয়েস কলের মাধ্যমে কোনো ঘটনা নেওয়া সম্ভব হয় না, কারণ একটি ঘটনা একাধিকবার পড়তে হয়, সেটা যাচাই বাছাই করতে হয়। সুতরাং কল করার মাধ্যমে কোনো ঘটনা বললে সেটা আসলে মনে রাখাটাও যেমন কঠিন, আর সেটার কোনো ডকুমেন্টও থাকে না যেটা আমরা পরবর্তীতে আবার শুনতে পারি। এই জন্য ভয়েস কলের মাধ্যমে আপনারা কেউ ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবেন না, কারণ এটাতে আমরা আসলে কখনোই সক্ষম হব না বা এটা পসিবলও নয়। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।